পর্বটি হচ্ছে আজ তৃতীয় পর্ব আজকের দিনে। এর আগে দুটি পর্ব জুড়ে আমরা মানে বলা যেতে পারে একটা হুলুস্থুলু পড়ে গেছিল আমাদের অডিয়েন্সদের মধ্যে। এবার যে কি হবে বলা যাচ্ছে না, কারণ এখন বিষয় যেটা সেটা হলো আজকের রবীন্দ্রনাথ যতটা জনপ্রিয় ততটা প্রাসঙ্গিক কে, এই বিষয় নিয়ে আজকে বিতর্কে যারা উপস্থিত আছেন, মঞ্চে তারা উপস্থিত। পক্ষে যারা বলবেন তিলোত্তমা মজুমদার, অদিতি বসু রায়, শুভময় মৈত্র এবং সঞ্জয় মুখার্জি। আর বিপক্ষে বলবেন শীর্ষা ব্যানার্জি, চৈতি ঘোষাল, সুমন মুখোপাধ্যায় এবং সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে রবীন্দ্রনাথের ছবিতে পুষ্প অর্পণ করবেন আমাদের অতিথিরা। আমরা অনুমান করতে পারছি যে এখন আমরা যে পর্বের মধ্যে ঢুকলাম, এখন সামনে যে বিষয়টি নিয়ে কথাবার্তা হবে এবং বিতর্ক হবে, সোজা কথায় ঝগড়া হবে, এবং সেটা অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয় হতে চলেছে। এখন পুষ্পস্তবক দিয়ে অতিথিদের বরণ করে নেওয়ার পালা। আমাদের আজকের এই বিতর্ক সভার কাণ্ডারি যিনি ডক্টর কুণাল সরকার, ডক্টর কুণাল সরকারকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন মলয় কুমার পাল। তিলোত্তমা মজুমদারকে সম্বর্ধনা জানানো হচ্ছে, জানাচ্ছেন অঞ্জিতা দে। অদিতি বসু রায়কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সিঞ্জিতা গাঙ্গুলি। শুভময় মৈত্রকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন কবিতা রায় দাশগুপ্ত। সঞ্জয় মুখোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন ঐন্দ্রিলা বসু। শীর্ষা ব্যানার্জিকে পুষ্পস্তবক দিচ্ছেন তরুণ মুখার্জি। চৈতি ঘোষালকে পুষ্পস্তবক দিচ্ছেন প্রকাশ দে। সুমন মুখোপাধ্যায়কে পুষ্পস্তবক দিচ্ছেন সুবিনয় ভট্টাচার্য। সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়কে পুষ্পস্তবক দিচ্ছেন ডক্টর কুণাল সেন। এখন সামনের সময়টা আমাদের উপভোগ করার এবং ডক্টর কুণাল সরকারকে এই পুরো মঞ্চের দায়িত্ব দিয়ে আমাদের ছুটি। নমস্কার। আমাদের শুরু হতে একটু দেরি হলো, তো আমরা তাড়াতাড়ি আসল অনুষ্ঠান, আসল পর্বে আসি। আপনাদের সঙ্গে প্রাথমিক একটা পরিচয় হয়ে গেছে যারা আজকে আমাদের এই বিতর্কেতে বলবেন। আমার মনে হয় এদের প্রায় প্রত্যেকেরই পরিচয়টা নিষ্প্রয়োজন।
একজনের কথা বিশেষ করে বলবো, সে হচ্ছে আজকে সব বক্তাদের মধ্যে সর্বকনিষ্ঠ বক্তা শিষ্যা। কারণ শিষ্যা আমাদের আমরা যারা ডিবেট করি ছাত্রছাত্রীদের নিয়ে, তো গত বছর দুয়েকের মধ্যে আমরা যত ডিবেটিং ট্যালেন্ট পশ্চিমবঙ্গে দেখেছি, তার মধ্যে শিষ্যা হ্যাজ বিন ওয়ান অফ দ্য লিডিং ডিবেটিং ট্যালেন্টস। আর কৌশিক যখন একটু নাটকীয়ভাবে শেষের দিকে বললেন ওর একটা জেনুইন অসুবিধে ছিল, আসতে পারছেন না, তখন শিষ্যা আমাদের সাহায্য করলো যাতে এই ডিবেটটা মোটামুটি সুষ্ঠুভাবে হতে পারে। শিষ্যা, থ্যাংক ইউ এগেন। হ্যাঁ, শিষ্যার আবার আজকে আরেকটা জায়গায় বলার আছে, তো ও তার প্রথম রাউন্ড বলে চলে যাবে, ও আগেই বলেছে। আমরা খুব সহজ সরলভাবে সাধারণভাবে আজকের এই বিতর্ক সভাটাকে নেব। এরা সবাই প্রথম দিকে 7 মিনিট করে বলবেন এবং 7 মিনিট বলার পরে আমরা ওদের পরে আবার ফিরে আসব 2 মিনিট করে এদের যা যা অতিরিক্ত বা অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি কমেন্টস যা আছে সেটা বলার জন্য। তো কোথাও কোথাও আমরা যেন শুনতে পাই যে রবীন্দ্রনাথ কতগুলো যন্ত্র ঠিক পছন্দ করতেন না, তার মধ্যে একটা ছিল হারমোনিয়াম এবং দ্বিতীয়টি ছিল বোধহয় ঘণ্টা, এবং সেই কারণে আমারই দোষ, আমি আজকে ঘণ্টা টানতে ভুলে গেছি। তো মোটামুটি আমরা কিছু অঙ্গভঙ্গিমার মাধ্যমে আপনাদের সচেতন করে দেবো যে আমাদের সময় উত্তীর্ণ বলে। তো রবীন্দ্রনাথকে ফুল দিতে দিতে মনে পড়লো যে রবীন্দ্রনাথ বোধহয় নোবেল প্রাইজ পাওয়ার ঠিক পরের বছরই, জানি না ওনার কখন কি মনে হতো, কখন কি লিখতেন, ঠিক নোবেল প্রাইজ পাওয়ার কয়েক মাসের মধ্যেই লিখেছিলেন পুষ্প দিয়ে মারো যারে। তো আজকে আমরা সেই মানুষটাকে নিয়ে, যে মানুষটা 80 বছরের ওপর হয়েছে, যিনি আমাদের মধ্যে নেই তবুও তিনি আমাদের মধ্যে আছেন, আর যে কথাটা বারবার ফিরে এসছে যে 2011-2012 নাগাদ একটা পলিটিক্যাল মিশনে ইংল্যান্ডের গার্ডিয়ান পত্রিকার একজন সাংবাদিক এসেছিলেন এবং তিনি কলকাতায় কয়েকদিন ফিরে গিয়ে একটা দুর্দান্ত লেখা লিখেছিলেন লন্ডনের গার্ডিয়ানে, এবং সেখানে তিনি বলেছেন যে পৃথিবীতে দ্বিতীয় কোনো কবি, লেখক বা সাহিত্য ব্যক্তিত্ব হয়তো নেই যিনি তার জায়গায়, তার শহরে, তার ভাষায়, তার পরিসরে তিনি এমন সাংঘাতিক জনপ্রিয়, কিন্তু সেই পরিসরটাকে সরিয়ে নিলে আজকে বৃহত্তর ভারতবর্ষের ক্ষেত্রে কি বৃহত্তর পৃথিবীর ক্ষেত্রে ইজ টেগোর স্টিল রেলেভেন্ট। তো এই কথাটা উনি জিজ্ঞেস করেছিলেন। এই প্রশ্নটা মনে হয় শুধু অল্প বিস্তর নয়, ফিরে ফিরে আমাদের সবাইয়ের মনে কোনো না কোনো সময় আসে, এবং আমার এই প্রসঙ্গটা দীর্ঘায়িত করার খুব একটা ইচ্ছা আদৌ নেই, কারণ যারা বলবেন তারা অনেক ভাবনা চিন্তা করে আজকে তাদের বক্তব্যগুলো আমাদের সামনে রাখবেন। এবং প্রথমেই যিনি বলবেন, যিনি বাংলার সংস্কৃতির আধুনিক যে অনেক রকম আচার ব্যবহার দেখা যাচ্ছে সেটা নিয়ে যিনি অনেক বলেছেন, অনেক লিখেছেন, চলচ্চিত্র নিয়ে, সংস্কৃতি নিয়ে, খালি একটাই সমস্যা যে ওনার পদবিটা আমরা বারবার ভুল করে ফেলছি। সঞ্জয় বারবার আমাদের বলছেন ওকে যেন সঞ্জয় মুখোপাধ্যায় বলা হয়, আর যতবারই ও সঞ্জয় মুখোপাধ্যায় বলে ততবারই আমরা ওকে সঞ্জয় মুখার্জি বলে সম্বোধন করি। সঞ্জয়, উই হ্যাভ লার্নড আওয়ার লেসেন্স, নট এগেন। সঞ্জয় মুখোপাধ্যায় এরা 7 মিনিট করে বলবেন, আমরা 6 মিনিটে একটা হালকা তাদের ওয়ার্নিং দেবো। আর কারণ এখন আশেপাশে পুলিশ থানাদের ওপরও খুব একটা নির্ভর করা যাচ্ছে না, তো আমরা আইন শৃঙ্খলার ব্যাপারটা নিজেরাই দেখাশুনো করব আজকের সন্ধ্যাবেলাটা। তো 6 মিনিট পরে 7-এর কাছাকাছি আমি শিওর তারা শেষ করবেন। সঞ্জয়, তুমি শুরু করো প্লিজ। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছেন। বন্ধুপ্রতিম ডক্টর কুণাল সরকার, সিদ্ধার্থ মুখোপাধ্যায়, মঞ্চ পরে এবং মঞ্চ তলে যারা আছেন তাদের সবাইকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আমার বলার কথা অতি সামান্য। এখানে দুটো অংশ, একটা রবীন্দ্রনাথ জনপ্রিয় আর একটা রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক কিনা।
এই দুটো অংশই স্বতঃসিদ্ধ উত্তর। জনপ্রিয় যদি রবীন্দ্রনাথের মাপতে হয়, আজকাল কুইন্টালে মাপে কিনা আমি জানি না, কিন্তু এমনিভাবে যদি মাপতে হয়, তাহলে আমাদের দেখতে হয় যে পশ্চিমবাংলায় অন্তত বাঙালি সংস্কৃতিতে বিধায়ক হতে গেলে, সাংসদ হতে গেলে, কোনো কিছু হতে গেলে, দেওয়াল লিখতে গেলে রবীন্দ্রনাথকে লাগে। সেই কথাটা রবীন্দ্রনাথ বলেছেন কি না আলাদা কথা, কিন্তু রবীন্দ্রনাথ নামটা ব্যবহার করতে লাগে যে কোনো ব্যাপারে। খুব সংক্ষেপে বলা যায় যে রবীন্দ্রনাথকে প্রতিস্থাপনের বহু চেষ্টা হয়েছে, কিন্তু একটা জায়গায় এখনও করা যায়নি, সে হচ্ছে মৃত্যুর পরে। মৃত্যুর পরে শ্যামা সঙ্গীত গাওয়া যেতে পারে, কিন্তু যদি শ্যামা সঙ্গীত না গাওয়া হয় তাহলে আধুনিক বাঙালিকে কোনো জীবনমুখী গান বাঁচাতে পারবে না, সেই জীবন মরণের সীমানা ছাড়ায় ইত্যাদি করতে হবে। ফলে রবীন্দ্রনাথের উপস্থিতি বাংলা সমাজে নিয়ে প্রশ্ন নেই। এমনকি যখন এই যে আমরা কারখানার ভেপু শুনতাম আমাদের পাড়ায়, রেকিট অ্যান্ড কোলম্যানের, এডিয়ান বেকারি ছিল, সে উঠে গেছে, তখন রবীন্দ্রনাথই সবচেয়ে বড় শিল্পকেন্দ্র। অন্তত সিভিক ভলান্টিয়ার বা সিভিক ডাক্তার না হয়ে লোকে কি করতে পারে, রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে ডাল ভাত জোগাড় করতে পারে, রবীন্দ্রনাথের গান গেয়ে স্তরটাকে বাড়িও করতে পারে, এবং রবীন্দ্রনাথের নাটক কোনো কোনো মুহূর্তে করে কিছু পয়সা কামাতে পারে। মানে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের আর কোনো বড় কারখানা নেই, এটা প্রমাণিত। এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। দ্বিতীয় প্রশ্নটা আসে যে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক কিনা। অনেকে বলেন নেই তো, আপনার প্রথম উত্তরই তো যে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক। আমার বক্তব্য হলো যে, মানে আমাকে বলা হয়েছে তাতে রবীন্দ্রনাথ আদৌ প্রাসঙ্গিক নন, রবীন্দ্রনাথ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এমনকি আমি একটা অশিক্ষিত পাড়ায় থাকি, কালীঘাটে। তো সেই পাড়ার নিজস্ব ইংরেজিতে লক, স্টক এবং ব্যারেল রবীন্দ্রনাথ অচল। তার কারণ কি? ধরুন, তার কারণ খুব সংক্ষেপে, এখন এটা তো আর আলোচনা চক্র না যে বিশ্ববিদ্যালয়ে চালিয়ে যাব, বা গানের আসরও না যে যতক্ষণ ইচ্ছা গাইব। তো কেন অচল? ধরুন, এখন আমরা বাঙালিরা সবাই বিবেকবান হয়ে উঠেছি, রাধা গোবিন্দ করের নামাঙ্কিত হাসপাতাল নিয়ে অনেক রকম জিনিস। এখন এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ থাকতেন কি করতেন? অনেকেই বলেন কেন প্রতিবাদ করতেন। এখন রবীন্দ্রনাথের প্রতিবাদ, আমরাও সবাই প্রতিবাদ করছি, রাত্রের অধিকার চাইছি, নানা রকমভাবে প্রতিবাদ করছি, আমিও করছি, সবাই করছে, এমন করছে না এমন কেউ নেই। কিন্তু রবীন্দ্রনাথ কেন আমি বলছি রবীন্দ্রনাথ সেখানে অপ্রাসঙ্গিক? তার কারণ দেখুন, রবীন্দ্রনাথের জীবনের যে মুহূর্তগুলো প্রতিবাদের, একটা হচ্ছে ধরুন বঙ্গভঙ্গ বিরোধী যে মুহূর্ত, আর একটা হচ্ছে নাইটহুড ত্যাগ করার মুহূর্ত, আর একটা হচ্ছে সভ্যতার সংকটের মুহূর্ত। এই তিনটে খুব বড় বড় মুহূর্ত, যেগুলো বাঙালিরা কথায় কথায় বলে। তো এই যে কথায় কথায় বলা, দেখুন আমরা ঠিক করতেই পারলাম না, এই মঞ্চে পড়ে যারা আছেন, যে আমরা সাধারণ লোকের সঙ্গে সাধারণ হব না আমরা বিশিষ্ট হব। প্রত্যেকেই ধারণা তারা বিশিষ্ট হবেন, তারা অরাজনৈতিকভাবে পতাকা ধরবেন, টিভির বাইট, টিভি আলো তাদের উপর পড়বে এবং পরের দিন লেখা হবে এরা ছিলেন এই রকম। এখন রবীন্দ্রনাথ কি? যদি আপনি বঙ্গভঙ্গের সময় লেখা বিখ্যাত গানগুলোকে ভাবেন, যে গানগুলো ছাড়া বাঙালির চলে না, এই ও আমার দেশের মাটি, বা আমার সোনার বাংলা, বা এবার তোর মরা গান, এই সবচেয়ে একটা ঝোঁকে উনি লিখে ফেলেছেন। সেখানে একটা গান আছে, সেখানে তাকে আপনি মেলাতে পারবেন না যে এই গানটা উনি এর মধ্যে কি করে লিখলেন। রবীন্দ্রনাথের অনেক পাগলামি করেন, যেটা কুণালও বলেছেন, যে একই দিনে উনি একটা চূড়ান্ত প্রায় ছন্দবদ্ধ ছ্যাবলামি, দ্রুত আবিষ্কার এবং ছন্দবদ্ধ সাবলাইম দুঃসময় লিখে ফেলেছেন এলাহাবাদে, সকালে এবং বিকেলে। এটা রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব না। তো রবীন্দ্রনাথ এইসব লেখা লিখছেন, এবং তার মাঝে হঠাৎ একটা গান লিখেছেন যে গানটা কোনো মানে নেই, মানে অতি সাধারণ গান, এই কি সুখে ওই ডানা দুটি মেলেছ ওঠো নাকি। সেই গানটা দেখে আমার অনেকদিন মনে হচ্ছে এই সময় উনি এই গানটা লিখলেন কেন, কার জন্য, কাকে শোনাবেন। হঠাৎ দেখি উনি লিখছেন, তুমি নয়কো সূর্য নয়কো চন্দ্র, তাই বলে কি কম আনন্দ। মানে নিশ্চয়ই আমি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নই, বিপিন পালও নই, রাজা সুবোধচন্দ্র বসু মল্লিকও নই, অরবিন্দ ঘোষও নই, কিন্তু আমি যে টাউন হলের দিকে মিছিল করে যাচ্ছি এই জোড়াসাঁকো বাড়ি থেকে,
সেটা কি কম আনন্দে? সবার সঙ্গে সবার মতন হয়ে যাওয়া কি কম আনন্দে? অথচ আমরা হতে পারছি না। রবীন্দ্রনাথ বিশিষ্ট হতে চাননি, ইতিহাস তাকে বিশিষ্ট করেছে। আর আমরা বিশিষ্ট হতে চাইছি, ইতিহাস প্রতি মুহূর্তে আমাদের বাজে কাগজের থেকেও খারাপভাবে ডিলিট করে দিচ্ছে। এবার আসি দ্বিতীয়টায়। তার জন্য আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে বলে আমাকে একটা কাগজ আনতে হয়েছে। আপনার সেই কাগজটা দেখতে হবে না, আপনি মোবাইল খুললেই পাবেন। রবীন্দ্রনাথের বিখ্যাত নোবেল নাইটহুড প্রত্যাখ্যান, ছোট্ট চিঠি। এক মিনিট। তাতে একটা জায়গা আছে, রবীন্দ্রনাথ কিন্তু কোনো সন্দীপ ঘোষ বা কোনো বিনীত গোয়েলের নাম করেননি। তিনি করছেন কি, বড়লাটকে আপনি নাম দিয়েও প্রতিবাদ করেননি। মোস্ট টেরিবলি এফিসিয়েন্ট অর্গানাইজেশন ফর ডিস্ট্রাকশন অফ হিউম্যান লিভিং। আর যখন বলছেন তখন এত দৃপ্তস্বরে বলছেন যে এই প্রতিবাদের কনসিকুয়েন্স একমাত্র ইজ টু টেক অল কনসিকুয়েন্সেস আপন মাই সেলফ in giving voice to the protests of the millions of my countrymen surprised into a dumb anguish of terror. এবং তৃতীয় বলছেন, কোনো লোকের মিডিয়ায় প্রচার করছেন না চিঠিটা লিখছেন যে মহামান্য রাজা আপনার পূর্বসূরি, মানে লর্ড চেমসফোর্ডের পূর্বসূরি আমাকে এই চিঠিটা দিয়েছিলেন, এই নাইটহুড, আমি তার কাছেই এটা প্রত্যাখ্যান করছি, কিন্তু তার অনুপস্থিতিতে আপনি আছেন, সুতরাং তার কাছে, মহামান্য রাজার কাছে। উনি মিডিয়ার কাছে প্রত্যাখ্যান করেননি, যথাবিহিত নিয়মে ব্রিটিশ রাজতন্ত্রকে আক্রমণ করেছেন। পুরো চিঠিটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লেখা, একটি ব্যক্তির নামও নেই। আর আমরা কতখানি বিনীত গোয়েল আর কতখানি কে ভাবছি, আমরা বুঝতেই পারছি না রক্তকরবীর রাজা বা রানীকে। আমাদের ইতিহাস ক্ষমা করবে না, রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের প্রাসঙ্গিকতা একেবারেই মেলে না। সঞ্জয়, অনেক অনেক ধন্যবাদ। তুমি রবীন্দ্রনাথের সঙ্গে রাধা গোবিন্দ করের কথা বললে, তো মাঝে মধ্যে আমার একটু বছরগুলো উল্টোপাল্টা হয়ে যায়। সময়টা খুব সম্ভব 1898 যখন বিউবনিক প্লেগ হচ্ছে কলকাতার মধ্যে, যে 1898 প্লেগের থেকে প্রথম স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম শুরু হয় চাপেকার ব্রাদার্স পুনাতে। তো এই কলকাতার এই অঞ্চলের আশেপাশে তখন রবীন্দ্রনাথ এবং রাধা গোবিন্দ কর একসাথে নেমেছিলেন সেই প্লেগে ডাকে সাড়া দিতে। আর আরেকজন ছিলেন তার সঙ্গে, যিনি তখন সেই প্লেগের যুদ্ধের একেবারে সেনাপতি হয়ে সামনে ছিলেন, তিনি ছিলেন নিবেদিতা। রাইট। তো রবীন্দ্রনাথ এবং রাধা গোবিন্দ কর, রবীন্দ্রনাথ কখন কি লিখতেন সত্যিকারের বলা মুশকিল। সূর্য সেনের ফাঁসি হচ্ছে 1934, তার কয়েকদিনের মধ্যে রবীন্দ্রনাথ প্রকাশ করলেন 4 অধ্যায়। রবীন্দ্রনাথই পারেন, একদিকে বাঙালি উদ্বেল, সূর্য সেন ফাঁসির কাঠে উঠছেন, অন্যদিকে রবীন্দ্রনাথ লিখছেন 4 অধ্যায়। তো রবীন্দ্রনাথ তার নিজের নিয়ম, তার নিজের সময়। এখন দেখা যাক শীর্ষার কি বক্তব্য। শীর্ষা, প্লিজ। বক্তব্যের শুরুতেই বলে রাখি, রবীন্দ্রনাথকে নিয়ে কোনো মত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি নিতান্তই অর্বাচীন। তাই আজকের আমার বক্তব্য একান্তই আমার ভালোবাসা, রবীন্দ্রনাথের প্রতি আমার ভালোবাসা থেকে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা তুলে ধরার এক প্রয়াস। আজ সবার মত পেয়ে আমি বিভ্রান্ত। ছোটবেলা থেকেই আমরা শুনেছি যে এই উত্তরে একদম অপ্রাসঙ্গিক কিছু লিখবি না তো। এবার এই অপ্রাসঙ্গিকতাটা নিশ্চয়ই একটা প্রশ্ন বা একটা বিষয়ের পরিপ্রেক্ষিতে অপ্রাসঙ্গিক। সবার মতে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আলোচ্য, তাহলে বিষয়টা কি? রবীন্দ্রনাথ, চন্দ্রিল স্যারের কথায় দানবিক প্রতিভা। তাহলে বিষয়টা কি রবীন্দ্রনাথের কবিতা, নাকি গান, নাকি নাটক, নাকি নৃত্যনাট্য, নাকি উপন্যাস, নাকি সমাজ সংস্কার, নাকি জীবন দর্শন? একটা শিল্পকর্ম আমার কাছে প্রাসঙ্গিক কিনা সেটা অন্তত আমি বুঝি যে সেই শিল্পকর্মটির আমার জীবনযাত্রা বা আমার জীবন ধর্মের সাথে শিল্পকর্মটি সম্পৃক্ত কিনা। অতএব একটা শিল্পকর্ম জনপ্রিয় হতে গেলে সেটাকে অধিকাংশ মানুষের জীবনযাত্রার সাথে সম্পৃক্ত হতে হবে। অর্থাৎ একটা শিল্পকর্মকে জনপ্রিয় হতে গেলে সেটার 3টে অপশন। নাম্বার 1, এটি প্রাসঙ্গিক। নাম্বার 2, কোনো রাষ্ট্রশক্তি কিংবা প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতায় উৎকর্ষতার সাথে আপোষ করে সেটাকে মানুষের ওপর চাপিয়ে দিয়ে সেটাকে জনপ্রিয় করে তোলার চেষ্টা। যেমন ধরুন সিলেবাস ফরমেশনে সিলেবাসে এপাং ওপাং ঢুকিয়ে সেটাকে জনপ্রিয় করে তোলার চেষ্টা।
আর নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে, হ্যাঁ, একান্তই বিনোদনের উপাদানে জনপ্রিয়তা অর্জন। এবার যেহেতু আজকের আমাদের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ অর্থাৎ গুরুদেবের প্রাসঙ্গিকতা, 3 নম্বর অপশানটা আমরা বাদ রাখছি। তাহলে পড়ে রইল, যদি আমরা প্রাসঙ্গিকতাকে অস্বীকার করি তাহলে পড়ে রইল দ্বিতীয় অপশন, অর্থাৎ জনপ্রিয়তার লক্ষ্যে পঠন পাঠনে অন্তর্ভুক্তি ইত্যাদি। ছোটবেলা থেকে কুমোরপাড়ার গাড়ি বোঝাই করা কলসিহারি আর একটু উঁচু ক্লাসে উঠলে মধুবিদুর পুজোর পোশাক নিয়ে বিবাদের গল্প, কিংবা মূল্যপ্রাপ্তির গরিব মালির অর্থ অস্বীকার করে গুরুদর্শনে তৃপ্তি, কিংবা অভিসারের আজি রজনীতে হয়েছে সময়ে এসেছি বাসব দত্তার আবেদনকে, এই আবেদন, এইগুলোর অনুশীলনকে প্রাতিষ্ঠানিক চাপ না বলে বাঙালির জীবন দর্শনের সাথে নিতান্ত ভীষণভাবে প্রাসঙ্গিক বলাটাই বাঞ্ছনীয়। এরপরের আমার যে বক্তব্যটা আমি বলবো সেইটা শুনে আমার বিপক্ষের বক্তারা একটু উত্তেজিত হতে পারেন। রবীন্দ্রনাথের সময় বহু প্রতিভাবান কবি সাহিত্যিকেরা ছিলেন যারা নিজেদের লেখায় রবীন্দ্রনাথের সাহিত্যের অপ্রাসঙ্গিকতা তুলে ধরতে চেয়েছেন। উদাহরণ হিসাবে মনে পড়ে, রবীন্দ্রনাথ যখন লিখছেন তার শরৎ কবিতায়, পারে না বহিতে নদী জলভার, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার, ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল তোমার কানন সভাতে, মাঝখানে তুমি দাঁড়ায় জননী শরৎকালের প্রভাতে। তখনই যতীন্দ্রনাথ সেনগুপ্তরের লেখনীতে আমরা শরৎ কবিতাতেই পাই, পারে না বহিতে লোক জড়ভার, পেটে পেটে পিলে ধরে না কোয়ার, দিবসে শেয়াল গাইছে খেয়াল বিজন পল্লী সভাতে, এক পাশে তুমি কাঁদিছ জননী শরৎকালের প্রভাতে। আমার তো মনে হচ্ছে এটা ভীষণভাবে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতার উপর আঙুল তোলা। আচ্ছা বলুন তো, কে মাথার দিব্যি দিয়ে রেখেছে যে একজন শিল্পী প্রত্যেকটা সৃষ্টিতে একটা সামাজিক প্রাসঙ্গিকতা থাকতে হবে এবং সেটা শুধুমাত্র সৌন্দর্য উদযাপনের ব্যাপারে হতে পারে না? কেউ কিন্তু সেটা বলে দেয়নি। রবীন্দ্রনাথের কিছু কিছু লেখায় প্রত্যক্ষভাবে সামাজিক প্রাসঙ্গিকতা না থাকলেও সেটার ক্রিয়েটিভ ইম্প্যাক্ট অর্থাৎ নান্দনিক প্রাসঙ্গিকতা ভীষণ রকমভাবে আছে। এবং পরবর্তীকালে যতীন্দ্রনাথ সেনগুপ্ত আত্মজীবনী এবং বিভিন্ন সাহিত্য সমালোচনা সভায় তিনি এটা বলেছেন যে তার মনে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার কোনো অভাব নেই, শুধু জীবন দর্শনের একটু পার্থক্য ছিল। এবং জীবনবোধের পার্থক্যর জন্য একটা লেখাকে প্রাসঙ্গিক একটাকে অপ্রাসঙ্গিক বলে দেওয়াটা প্রচণ্ড বোকা বোকা। কিন্তু এবার আসি কিছু ব্যক্তিগত উপলব্ধিতে। আমার স্কুল জীবন কেটেছে ইংরাজি মাধ্যমে এবং আমি এখন ইংরাজি সাহিত্যের প্রথম বর্ষের ছাত্রী। অ্যান্ড আজকে রবিবার দুপুরবেলা দাঁড়িয়ে আমি রবীন্দ্রনাথ কোনো অংশে তার জনপ্রিয়তার থেকে প্রাসঙ্গিকতায় পিছিয়ে নেই এই কথা প্রমাণ করার চেষ্টা করছি। এ কথা অমান্য করার কোনো যুক্তিই হয় না যে এখন রবীন্দ্রনাথের জনপ্রিয়তার পরিসরটা এতটা থেকে এতটা হয়েছে। তাহলে আমাদের দেখতে হবে যে এই জনপ্রিয়তার পরিসরে তার প্রাসঙ্গিকতা কম না বেশি। আর এই পরিসরের একজন অংশীদার হয়ে একজন অংশ হয়ে আমি বলতে পারি যে আমার জীবনের প্রত্যেকটা অভিব্যক্তি অনুভূতি আমি তার লেখায় খুঁজে পাই। আর একটু এগিয়ে তো এই বলতে ইচ্ছে করে যে তার সৃষ্টিতে লুকিয়ে আছে প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা প্রেমিক এবং তাদের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিব্যক্তি। সামান্য কিছুদিন আগে একজন নবীন সঙ্গীত পরিচালকের একটা গান জনপ্রিয় হয়েছিল যেখানে আমরা শুনেছিলাম, গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি। তার মানে এই নবীন প্রজন্মের ছেলেমেয়ের কাছে এখনো গীতবিতান গীতার মতো পবিত্র। একজন প্রেমিক তার ভালোবাসার সততা প্রমাণ করার জন্য গীতবিতানের দিব্যি খেয়ে তার প্রেম নিবেদন করছে। এরপরও কি প্রাসঙ্গিকতা নিয়ে সংশয় থাকে? প্রসঙ্গত জানাই, আমি একজন ওড়িশি নৃত্যশিল্পী এবং রবীন্দ্র জয়ন্তীর সময় এক সপ্তাহ ধরে ক্লাসিক্যাল ডান্স ড্রামা ফেস্টিভ্যাল চলে রবীন্দ্র সদনে। এবার আমার বিপক্ষ মতের বক্তারা বলতেই পারেন, বিপক্ষ মতের বক্তারা বলতেই পারেন যে এটাই তো সরকারি পৃষ্ঠপোষণ। মানছি, সেই 7 দিন ধরে সেই এক্সাইড মোড় থেকে অফিস থেকে বাড়ি ফেরার সময় যে মানে কাতারে কাতারে লোক অনুষ্ঠান তালিকা দেখে শুধুমাত্র সেই পরিবেশনাটার একজন ভাগ হতে ঢোকে, তাদের উপর তো কোনো বাধ্যবাধকতা নেই। তারা তো সম্পূর্ণভাবে পরিবেশনাটা দেখে তৃপ্ত হবেন, পরিবেশনাটাকে প্রাসঙ্গিক মনে করছে বলেনি তারা যায় সারাদিন পর সেই উপস্থাপনাটা দেখতে। পরিশেষে বলি, আমরা বর্তমান পরিস্থিতিতে এক বিরাট নাগরিক আন্দোলনের সাক্ষী হলাম, যেখানে প্রশ্ন উঠেছিল যে এত দেরি কেন হলো, অন্যায়ের বিরুদ্ধে
প্রতিবাদ করতে এত দেরি কেন হলো? সেখানে আমার বয়সী প্রচুর ছাত্রছাত্রীরা ছিল, ছাত্রীরা ছিলেন যাদের হয়তো রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের সাহিত্য তেমনভাবে স্পর্শ করতে পারেননি, কিন্তু তারাও এই প্রতিবাদে সামিল হওয়ার মাধ্যমে কি রবীন্দ্রনাথের সূচি কবিতার সেই লাইনগুলো তার নিজেদের অজান্তেই বলে ওঠেননি? যখনই জেগেছে চিত্ত, শুনেছ বাণী, তখনই হয়েছে প্রভাত, যাও তোমার ব্রত পালনে। তার মানে এই প্রমাণিত হয় যে জনপ্রিয়তার ক্ষয় হয়ে থাকলেও প্রাসঙ্গিকতা কোনো অংশে কমেনি। ধন্যবাদ। বাহ, ওয়েল স্পোকেন শিষ্যা, ওয়েল স্পোকেন। তো তুমি আমাদের জ্যোতিরিন্দ্রনাথের উল্লেখ করলে, আমি ভাবছিলাম তুমি দ্বিজেন্দ্রলাল রায় সম্বন্ধে দু একটি কথা হয়তো বলবে, সেই সময় আসবে। যাই হোক, হয়তো কথাবার্তার মধ্যে এলেও আসতে পারে সেটা। আর তুমি ইংরেজি লিটারেচারের ছাত্রী, তো রবীন্দ্রনাথ বসো তো রবীন্দ্রনাথ যাকে টপকে নোবেল প্রাইজটা পেয়েছিলেন, সে বেচারা এতই মর্মাহত হয়েছিল, টমাস হার্ডি, হ্যাঁ, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। 1913 সালের নোবেল প্রাইজের লিডিং নমিনেশন ছিলেন টমাস হার্ডি। তারপরে টমাস হার্ডি 21 বার না 22 বার নমিনেটেড হয়েছিলেন, একবারও পাননি। সুতরাং আই ডোন্ট থিঙ্ক হি ফরগেভ রবীন্দ্রনাথ ইন আ হারি। তো রবীন্দ্রনাথ এবং টমাস হার্ডির মধ্যে একটা সমস্যার জায়গা ছিল। তো তুমি আমাদের লেখালেখির মধ্যে এনে দিয়েছো, তুমি রবীন্দ্রনাথের শিল্প সৃষ্টির মধ্যে এনে দিয়েছো। তো তাই আমাকে এবার ডাকতেই হবে তোমার বক্তব্যকে টানতে তিলোত্তমাকে। তিলোত্তমা মজুমদার। মঞ্চে যারা উপস্থিত আছেন এবং দর্শক আসলে যারা উপস্থিত, তাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। এমনই একটি বিষয়ে আজকে বলার যে সবারই স্মৃতিভ্রংশ হচ্ছে। রবীন্দ্রনাথের জনপ্রিয়তা নিয়ে তো কোনো কথাই হতে পারে না, তবে আমার মাঝে মাঝে একটা কথা মনে হয় যে রবীন্দ্রনাথ যদি ঠিক রবীন্দ্রনাথের মতো দেখতে না হয়ে লালমোহন বাবুর মতো দেখতে হতেন, তাহলে কি এত জনপ্রিয়তা হতো? সন্দেহ আছে। তার জনপ্রিয়তার প্রথম উপকরণই আমার মনে হয় তার অপূর্ব সুন্দর দেবপম চেহারা, এবং তিনি তার নিজস্ব পোশাক আশাক এবং তাকে কেমন দেখতে লাগবে বা লাগছে এই বিষয়ে বেশ সচেতন ছিলেন বলেই মনে হয়। এবং সেটা অন্যায়ও কিছু নয়, এবং খুব সুন্দরভাবে তিনি তাকে যেমন গুরুদেব বলা হতো, সেই গুরুদেবোচিত একটা আবেষ্টনীর মধ্যে, একটা পরিচ্ছদের মধ্যে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং আমরা বংশ পরম্পরায়, সংস্কৃতি পরম্পরায় এখনো তাকে গুরুদেব বলি। কেন বলি? কোথায় তিনি আমাদের গুরু? আমরা তো তার পায়ের কাছে বসে গান শিখিনি, কবিতা আবৃত্তি করিনি, তার কাছ থেকে আমরা সরাসরি কিছুই পাইনি। হতে পারে আমরা উপশিষ্য। প্রথম সরাসরি গুরু হওয়ার মতো কোনো জায়গাই আমাদের নেই, কিন্তু আমাদের বলতে হবে তাকে গুরুদেব, কারণ তার জনপ্রিয়তার সেই যে একটা গুরু ব্যাপার, সেই গুরু ব্যাপারে আমাদের পৌঁছতে হয়। প্রাসঙ্গিকতা যে একেবারেই গেছে তার প্রমাণ হচ্ছে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ চুরি যাওয়া। ওটার যে আর কোনো দরকার নেই, চোর বাবাজি সেটা ভীষণভাবেই বুঝতে পেরেছিল এবং ওটা নিয়ে সে কেটে পড়েছে। আজকে এই মুহূর্তে আমাদের সংস্কৃতির ভেতরে যা যা কিছু ভীষণ গুরুত্বপূর্ণ, তার মধ্যে ধরা যাক প্রথমেই আমি বলি শিক্ষা। আজকের শিক্ষা ব্যবস্থার সঙ্গে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা কোথাও কিছু নেই। তার প্রধান উদাহরণ হচ্ছে রবীন্দ্রনাথের নিজস্ব সৃষ্টি করা বিশ্বভারতী। এবং আমরা জানি যে মানুষটি তার কর্মের মাধ্যমে যা কিছু দিয়ে গেছেন, অর্থাৎ তার গান, নাটক, ছোট গল্পের, বাংলা ছোট গল্পের জনক হিসেবে তিনি, এবং উপন্যাস ইত্যাদি ইত্যাদি, তার সৃজন শক্তির বা সৃজনের বিষয়ের কোনো সীমা নেই এবং কোনো অবধি নেই। তার সবগুলোই আমার পূর্বের বক্তা যা বলেছেন যে সৃজনশীলতাই যথেষ্ট, সবসময় যে সামাজিক একটা বার্তা দিতে হবে, একেবারেই না, আমি একমত তার সঙ্গে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে ব্যক্তি আর এই ধরাধামে নেই,
তার কাজের ভেতর থেকে আমরা যেটা সবার আগে পাই সেটা হচ্ছে তার দর্শন, ফিলোসফি। এবার রবীন্দ্রনাথের দর্শন সবার আগে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে নিষ্পেষিত হয়ে গেছে বিশ্বভারতীতে, তার নিজের সৃষ্টি করা বিশ্বভারতীতে। তো সেই দর্শন যদি এখনো পর্যন্ত প্রাসঙ্গিক হতো, তাহলে কি বিশ্বভারতী সেই দর্শনকে একেবারে বুকে আগলে রাখতো না? আপনারাই বলুন। এবার আসি ভাষায়। রবীন্দ্রনাথের ভাষা, লোকে বলে যে বাংলাকে তিনি সমৃদ্ধ করে দিয়ে গেছেন, নাকি বাংলা ভাষাকে বাঁচিয়েও দিয়ে গেছেন, একথাও বলেন, শুনতে পাই। কিন্তু আজকের দিনে একজনও রবীন্দ্রনাথের ভাষায় কথা বলে? নাটক যখন হয়, দেখুন তার কত নাটক তিনি লিখে গেছেন, কটা নাটক মঞ্চস্থ হয়? ওই টেনে টুনে একটা রক্তকরবী লোকে একটু চেষ্টা করে, কিন্তু বাকি যে নাটকগুলো, তার যে ভাষা, সেই ভাষা আত্মস্থ করাটাই একটা নতুন শিক্ষার ব্যাপার, যেটা নাকি এই সময়ে আর একটুও প্রাসঙ্গিক না। অচলায়তনে কি বলতে চেয়েছে সেই নিয়ে আজকের একটা লোকের কি যায় আসে? সে তো তখন মোবাইল দেখবে। রবীন্দ্রনাথ যখন ছিলেন তখন তো এই সমস্ত নেট, মোবাইল ইত্যাদি ইত্যাদি, এই আন্তর্জাল চক্র ইত্যাদি কিছুই ছিল না। এবং এই প্রসঙ্গে আবার একটা মজার কথা মনে পড়ে, যে তিনি যদি আজকে থাকতেন, বা তার সময়ে যদি এই ধরুন ফেসবুক টাইপের কিছু জিনিস থাকতো, তিনি কি করতেন? আমার তো ধারণা তিনি প্রতিদিন একটা করে কবিতা পোস্ট করতেন, যেমন এখনকার কবিরা করেন। এবং সেই তার পরবর্তী যেটা, সেটা হচ্ছে তিনি যদি ট্রোলড হতেন, তাকে যদি বিভিন্নভাবে নানান রকমভাবে অপমানিত করা হতো, এবং হতোই, আমি শিওর, কারণ তখনই তিনি যখন জীবিত, সেই সময়ই তাকে নানান রকমভাবে অপমানিত হতে হয়েছে, তো এখনো হতো। এরপরে তিনি কি করতেন? এরপরে তিনি কি, এই বিষয়ে আমি একদম নিশ্চিত নই, যদি আপনারা আমাকে সাহায্য করেন, তিনি কি বাংলার কোনো ভূষণের জন্য দৌড়তেন, প্রতিদ্বন্দ্বিতা করতেন? নিশ্চয়ই করতেন হয়তো, বা আমার ভাবতে ভীষণ ভয়ে কাঁটা দিচ্ছে গায়ে, যে স্বয়ং রবীন্দ্রনাথ অন্যান্য কবিদের সঙ্গে দৌড়চ্ছেন যাতে একটা বাংলার ভূষণ পান। খুবই খুবই দুঃখের। কিন্তু দেখুন, সেই প্রসঙ্গেও তিনি যে খুব একটা প্রাসঙ্গিক তা মনে হচ্ছে না, কারণ এখনো পর্যন্ত আমাদের উপায় ছিল, আমরা কিন্তু একটা মরণোত্তর ভূষণ তাকে দিতেই পারতাম। বাংলা ভাষার প্রসঙ্গে আরও বলি, যে যেমন এই আমার আগের বক্তা, কিছু মনে তিনি যাতে না করেন, প্রথমে উৎকর্ষ বললেন, তারপরে তার একটু সন্দেহ হলো, উৎকর্ষ হবে না উৎকর্ষতা, সংশোধন করে নিলেন উৎকর্ষতা, কিন্তু উৎকর্ষটাই সঠিক ছিল। এই যে বাংলা ভাষার দৈন্য, অর্থাৎ ভাষাটা আজকাল এই প্রজন্ম আর কেউ শিখছে না, সেখানে রবীন্দ্রনাথের ভাষা বাংলাকে সমৃদ্ধ করলো না গোল্লায় ফেললো, এতে কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। ভাষাটাই যেখানে মরতে বসেছে, সেখানে রবীন্দ্রনাথের কারিকুরি সেই সময়ই শেষ, এখন আর কিচ্ছু নেই। আমি যদি এখন জিজ্ঞেস করি এই প্রজন্মের কোনো আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের, বলো তো দিব নিছনি মানে কি, আমাকে নিশ্চিতভাবে সে বলবে, ম্যাডাম ওটা প্রিন্টিং মিস্টেক, ওটার কোনো মানে হয় না। তো এই গেল, যেখানেই আমি হাত দিই না কেন, ধরুন সংস্কৃতি, হঠাৎ কারো একজনের মনে হলো যে না না, আমাদের সংস্কৃতির হাওয়া, রোদ, জল, বায়ু সমস্ত কিছুতে রবীন্দ্রনাথকে ছাইয়ে দিতে হবে। কি করা হলো? কি করা হলো না, আমাদের যাতে সারাক্ষণ কানে রবীন্দ্রসঙ্গীত ঢোকে এবং আমরা রবীন্দ্রসঙ্গীতের দ্বারা প্রভাবিত হয়ে চমৎকার নাগরিকে পরিণত হই, তার জন্য রাস্তার মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজাতে শুরু করা হলো। কটকটে রোদ্দুরে দাঁড়িয়ে আছি, হয়তো তখন শোনা গেল যে এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, হ্যাঁ, কিংবা ধরুন অমাবস্যার ঘুটঘুটে রাত্রিরে আমি রাত দেখতে বেরিয়েছি, হয়তো বেজে উঠল আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। এই তো হচ্ছে রবীন্দ্রনাথের চর্চা এবং আমাদের সংস্কৃতির সঙ্গে তার যোগ। এবং আরও যেটা বলার, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের যে সমস্ত কার্যকারী যে সমস্ত আমরা তার সৃজনী যা যা কিছু আছে, তার মধ্যে জনপ্রিয়তার মধ্যে শীর্ষে হচ্ছে গান, এবং রবীন্দ্রনাথ নিজেও সে কথা বলে গিয়েছিলেন যে আমার সৃষ্টির মধ্যে গানই থাকবে সবচাইতে বেশি করে। তো সেই গানও
অনেকেই শেখেন, কিন্তু কতখানি হৃদয় দিয়ে শেখেন। একটি মেয়েকে আমি একটা গান শেখাচ্ছিলাম, সে কঠোরকে বলছিল কঠোর কঠোর, অর্থাৎ প্রায় মটর জীবনের মতো। তার কারণ সে ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু তার বাবা মা চায় সে রবীন্দ্রসঙ্গীত শিখুক। একটি কথারও মানে সে বোঝে না, এবং বোঝাতে গেলে বুঝতে চায়ও না। এবার শেষ কর। এইদিকেই ওকে, আর আধ মিনিট। এখন আমাদের গানের সংস্কৃতি হচ্ছে ও টুনির মা টুনি আমার কথা শোনে না। তো সেখানে রবীন্দ্রনাথের গানের প্রয়োজনটা কি? কিংবা যদি খোকাবাবু প্রসঙ্গটাও আসে, রবীন্দ্রনাথের সেই তখনকার নিরিখে অসামান্য গল্প খোকাবাবুর প্রত্যাবর্তন, নিশ্চয়ই আমাদের সময়েও প্রচণ্ড সাংস্কৃতিকভাবে খোকাবাবু প্রত্যাবর্তন করেছে। খোকাবাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব ইতিউতি চায়। নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ তিলোত্তমা। তীক্ষ্ণ তীক্ষ্ণ তোমার বক্তব্য এবং যুক্তি। রবীন্দ্রনাথকে একটা মরণোত্তর ভূষণ দেওয়াই যেত, খালি একটাই সমস্যা হতো, সেটা উনি প্রত্যাখ্যান করতেন কি করে। যে মরণোত্তর পুরস্কারগুলোর একটাই সমস্যা আছে, যে তিনি খুব নাটকীয়ভাবে সেগুলো প্রত্যাখ্যান করা যায় না। দ্যাট ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস। আর রবীন্দ্রনাথের জীবনে ওর ওই প্রাইজগুলো নিয়ে খুব সমস্যা হতো। যেমনি নোবেল প্রাইজটা পেলেন, তো তেমনি ওনার পাশ্চাত্যের ফ্যান ক্লাব ওকে ছেড়ে পালিয়ে গেল। নোবেল প্রাইজ অ্যানাউন্সড হবার পরের দিন থেকে একদিকে রদেনস্টাইন, একদিকে ইটস, একদিকে সবাই বলতে শুরু করলেন এই তো একটা ইস্টার্ন মিস্টিক, হ্যাঁ, একে এত মাথায় তোলার কী বা ছিল। তো সেটা একটা সমস্যা হয়েছিল। আর একটা বিরাট সমস্যা হয়েছিল নাইটহুড প্রত্যাখ্যান করার পরে। কারণ নাইটহুড প্রত্যাখ্যান করার পরে সবাই বুক দুরু দুরু হয়ে গেল যে বুড়োটা বোধহয় এবার রাজনীতিতে নামলো। এবং তার পরের দিন থেকে যে ট্রোলিং কথাটা বললে, রবীন্দ্রনাথকে প্রচণ্ড ট্রোল করা হয়েছিল যে ওর কোনো কথায় কান দিও না, ও তো কবি, ও সকালে কি বলে সন্ধ্যেবেলা ঠিক নেই। তো রবীন্দ্রনাথ যে কবি এবং রবীন্দ্রনাথ যে সামাজিক চিন্তাভাবনায় খানিকটা ইনকনসিস্টেন্ট বা অক্ষম। তো ওই জালিয়ানওয়ালাবাগের খবরটা ওরা পেয়েছিল প্রায় 2 সপ্তাহ পরে। 2 সপ্তাহ পরে জনসম্মুখে জালিয়ানওয়ালাবাগের খবরটা আসে, 15 দিন লেগেছিল খবরটা আসতে, এবং সবাই রাতের ঘুম ছুটে গেছিল যে এখন যদি আরেকজন নেতা বাজারে নেমে পড়ে তাহলে কি হবে এবারে। তো ভালো মতো ট্রোলড হয়েছিলেন সেই সময়। তো এবার ট্রোলিং, কাউন্টার ট্রোলিং নিয়ে তুমি বলেছো না রক্ত করবি, তো যদি কেউ দেখে না থাকেন পরের অভিনয়তে চৈতির রক্ত করবি দেখাটা স্ট্রংলি রেকমেন্ডেড। চৈতি, your turn now. সো গুড ইভিনিং। আমি ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাকে ডাকা হয়েছে। আমি আজকে আস্তে আস্তে ভাবছিলাম যে এই বাড়িটাতে নানানভাবে তো নানান সময় এসেছি, খুব কমই এসেছি, কিন্তু প্রত্যেকবারই মনে হয় যে এই বাড়িটা আমাদের বাঙালি জাতির জন্যে খুব ইম্পর্ট্যান্ট। কেননা তার এতটা প্রভাব, মানে আজকে আমি এই যে শাড়ি পরে এসেছি এমন করে এ বাড়ি থেকেই শেখা হয়েছিল, এরকম নানান রকম কথা মনে হচ্ছিল। হতে হতে আমার মনে হলো যে আজকের যে বিষয়টা, রবীন্দ্রনাথ যতটা জনপ্রিয় ততটা প্রাসঙ্গিক নয়। তো এটা আমার মনে হলো এরই বাক্যটির মধ্যে একটা অদ্ভুত লুকোচুরি আছে, একটা মজা আছে, একটা ডাইকোটমি আছে, যেখানে জনপ্রিয়তা কেমন করে হয়, শুধু কি বিনোদনের জন্য হয়? আর আরেকটা কথাও যে রবীন্দ্রনাথ যখন কবিতা বলি, গান গাই, নাটক করি, তার মধ্যে বিনোদনও আছে, আমি ভয়ঙ্করভাবে বিশ্বাস করি, তাই সেটাও করি। আর হ্যাঁ, আমার সেটাই মনে হচ্ছিল যে এই প্রাসঙ্গিক আর জনপ্রিয় এই দুটি শব্দকে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি একটা ফেলা হয়েছে। আমার বারবারই মনে হয় যে জনপ্রিয় তো অনেক কিছুই হয়েছে,
যেমন ধরে নেওয়া যাক হিন্দি ছবির রাজ কাপুরের গান খুব জনপ্রিয়, তো যুগ ডিকেডস ধরে জনপ্রিয়, কিন্তু আপনারা কতজন এখানে রাজ কাপুরের গান পুরোটা গাইতে পারবেন? এটা কিন্তু রাজ কাপুরের গানের ছবির গানের যে সুর সেটা অসম্ভব ভালো, লিরিক্স অসম্ভব ভালো, কিন্তু গাইতে কি পারবেন? যারা হিন্দি ভাষী তারাও পারবেন না। কিন্তু রবীন্দ্রনাথের গান কিন্তু অনেকেই বোধহয় একাধিক গান, আপনারা অনেকগুলো গান গাইতে পারবেন, কারণ তিনি যতটা জনপ্রিয় তার চেয়ে বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি প্রাসঙ্গিক। জনপ্রিয়তার মাপকাঠি পরে ইতিহাস নিয়ন্ত্রণ করবেন, মানে ইতিহাস বলবেন বা সেটা নিয়ন্ত্রিত হতে পারে, হ্যাঁ, কিন্তু প্রাসঙ্গিকতাটা আপনার আমার মনের মধ্যে থেকে আসছে। তাই জন্যে আমি আপনি আজকে প্রাসঙ্গিক মনে করছি বলে কোন মিছিলে যাব তার কোনো দায় কেউ আমাদের দেয়নি। ঠিক তেমন রবীন্দ্রনাথের গান গাওয়া, একলা চলো রে থেকে সংকোচেরও বিহ্বলতা, এটা কিন্তু আপনি কি যখন ক্লেম দ্য নাইট, রাত্রি দখল, আজকে যে রাজ্যে যে ঘটনা ঘটছে, রাস্তা দখল, দিন দখল, সেই জায়গায় কি আপনি কি ভেবে এসেছিলেন যে কি গান গাইবেন? ভেবে আসেননি। আপনার রবীন্দ্রনাথের ভাষা কতটা জনপ্রিয় থাকবে বা কতটা এখনো জনপ্রিয় সেটা নিয়ে একটা বক্তব্য থাকতে পারে, কিন্তু চেতনা না। রবীন্দ্রনাথ বোধহয় সবসময় আমার মনে হয়েছে চেতনার জায়গা থেকে একেবারে ভেতরে যে কথাগুলো আমার আপনার কথা বলে মনে হয়েছে, সেই কথাগুলো রবীন্দ্রনাথের গানে, কবিতায়, নাটকে আমরা শুনেছি, দেখেছি, বলেছি। হ্যাঁ, সত্যি বাংলা ভাষা, বাংলা, প্রথমত বাংলা নাটক রক্তকরবী ছাড়া অনেকগুলো হচ্ছে অনেক বছর ধরে। রক্তকরবী বোধহয় সুমনই করেছে। আমি তো রক্তকরবী তৃপ্তি মিত্র যখন আরব্ধ নাট্যবিদ্যালয়ে করেছিলেন তখন আমি ক্লাস 8-9-এ পড়তাম, তখন থেকে রক্তকরবী করেছি। তারপরে সুমন আবার রক্তকরবী করেছে, তারপরে আমি আবার 2010 থেকে আজ পরশুদিন রক্তকরবী করে এলাম। অনেকেই বাংলা রক্তকরবী পুরোটা পড়েছে কিনা জানি না, কিন্তু তাদের মনে হয়েছে ওই যে ভাইরাল, শুধু নেগেটিভ জিনিস ভাইরাল হয় না, রক্তকরবীর লাইন্সও ভাইরাল হয়, রক্তকরবী সংলাপও ভাইরাল হয়। যেখানে নন্দিনী বলছে যে এইবার তোমার সঙ্গে আমার লড়াই, রাজা বলে লড়াই করবে তুমি, তখন নন্দিনী বলে যে পারবে, দাঁড়াও আমি এটা একটুখানি পড়ে বলি, এইবার তোমার সঙ্গে আমার লড়াই করবে তুমি। নন্দিনী বলে যে আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। এই যে লাইনটি, এটি ভাইরাল হয়েছে। তিলোত্তমার আরজি করে মোমবাতি, তিলোত্তমার জন্যে বিচার চাওয়ার প্রতিবাদে এই আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু, এটা ভাইরাল হয়েছে। এটিও ভাইরাল হয়েছে রাত দখলে, দিন দখলে, প্রতি মুহূর্ত দখলে, আমি নারী বলে আমাকে ভয় করো না, বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন, আমি সেই বজ্র বহন করে এনেছি, ভাঙবে তোমার সর্দারি সোনার চূড়া। সর্দারির জায়গায় সরকারিভাবে সরকারি করতেই পারেন, কিন্তু সর্দারি সোনার চূড়াটা চেতনা, সেই সোনার চূড়ার নিচে যে দুর্নীতি সেটা ভাঙার কথা বলছে। আসলে আমাদের এরকম মনেই হয় যে কিছু তো হচ্ছে না, প্রতিবাদ করে কি হবে। আজকে দেখিয়ে দিয়েছে মানুষ যে প্রতিবাদ করে হতে পারে। হ্যাঁ, গরম গরম লুচি ভাজা পাওয়া যায়নি হয়তো, কিন্তু রাস্তাও ছাড়া হয়নি।
আজকে তিলোত্তমা বলছিলেন যে রবীন্দ্রনাথের শিক্ষার যে মনন, শিক্ষার ভাবনা, যেটা ইউনাইটেড নেশনে প্রাইমারি এডুকেশন এর যে একটা খসড়া আছে, যে একটা ডিরেক্টিভ আছে, সেখানে অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, এরকম ইউকে প্রাইমারি এডুকেশনের জন্য বিল্ডিং বানানো হয় না, স্কুল বিল্ডিং নেই। প্রকৃতির মধ্যে পড়ানোর কথা, বাচ্চাদের পড়ানোর কথা বলা হয়। রবীন্দ্রনাথ সেটা বহুদিন আগে পাঠভবনে শুরু করেছিলেন, গাছের তলায় পড়ানো। উনি বোধহয় অনলি নোবেল লরিয়েট যিনি পয়লা কেতাব লিখেছেন বাচ্চাদের জন্য সহজ পাঠ 1 এবং 2, এবং সেখানে তিনি সহজ পাঠে এবং সেখানে যুক্তাক্ষর নেই। আজকে আমরা যে এডুকেশনের কথা বলি, শিশুদের মনের বিকাশের কথা বলি, কল্পনার কথা বলি, শিশুদের কল্পনা টুকরো হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তাদের কল্পনা শক্তি হারিয়ে যাচ্ছে। সেই কল্পনা শক্তির কথা বলে 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, এবং তাকে যখন জিজ্ঞেস করে তৃতীয় শালিকটা কোথায়, সেটা উড়ে গেছে। এই যে নানান, এবং নন্দলাল বসুর সেই আঁকা। 1 মিনিট। আর 1 মিনিট মাত্র, যা। তো এটা কিন্তু রবীন্দ্রনাথ শুরু করেছিলেন। এরপরে রাষ্ট্র রাজ্য বদল হয়েছে। এরপরে রবীন্দ্রনাথ এমন একটি মুক্ত ভারতবর্ষের কথা বলেছিলেন, যে সেকুলারিজমের কথা বলেছিলেন। আমি জানি না, আমি সময়টা আমি বুঝতে পারছি না, আমি একটাই কথা মানে আমি এটা বলতে চাইছিলাম, যে আমরা তো সবাই ন্যাশনাল অ্যান্থম জানি। ন্যাশনাল অ্যান্থমের যে জায়গাটা মান্যতা দেওয়া হয়েছে অ্যাজ ন্যাশনাল অ্যান্থম, সেটা তো জানি, সেটা বলছি না। তারপরে স্ট্যান্জাটা বলছি, রবীন্দ্রনাথের ভারতবর্ষ, সেই জায়গাটা বলছি। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্শিক মুসলমান খ্রিস্টানি। পূরব পশ্চিম আসে তব সিংহাসনে পাশে, প্রেমহার হয় গাঁথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে। মুক্ত ভারতের কথা বলেছিলেন রবীন্দ্রনাথ। বলেছিলেন আমরা গোড়াতেও দেখেছি, আনন্দময়ীকে উনি বলছেন যে তুমি আমার ভারতবর্ষ, তুমি আমার মাতা, কল্যাণী তুমি। তো সেই কল্যাণী ভারতবর্ষের কথা রবীন্দ্রনাথ ভেবেছেন। রবীন্দ্রনাথ অনেক কিছুই বলার ছিল, তার মধ্যে আরেকটা জিনিস আমার খুব বলতে ইচ্ছে করছে। আমি এই সব কথা পড়তে পড়তে আমার একটা কবিতা, আমার হাতে একটা ছড়া এলো। হিটলারের জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন, হিটলার ওই অ্যান্টি ফ্যাসিজমের কথা, উগ্র ওই সময়কার কথাটা আমি একটু পড়ি। ওই শোনা যায় রেডিওতে বোঁচা গোফ হুমকি, দেশ বিদেশে শহর গ্রামে গলা কাটার ধুমকি। গাঁগা করে রেডিওটা, কে জানে কার জিত, মেশিন গানে গুঁড়িয়ে দিল সভ্যবিধির ভিত। এটা কি তখনকার হিটলারের জন্য লেখা, নাকি এখনকার রাষ্ট্রের জন্য লেখা, নাকি আজকের রাজ্যের জন্য লেখা, নাকি প্রান্তিক মানুষজনদের জন্য লেখা, নাকি মুসলমান হিন্দুদের কোণঠাসা করার জন্য লেখা, নাকি লিঙ্গ বৈষম্য করে যারা দূরে সরিয়ে দিচ্ছে প্রান্তিক লিঙ্গের মানুষদের, তাদের জন্য লেখা? এটা আমাদের কথা, এটা রাস্তায় নেমে প্রতিবাদ করার কথা। এটাই রবীন্দ্রনাথের চেতনা। বাহ, চৈতি রবীন্দ্রনাথকে একেবারে পরিষ্কারভাবে সদর্পে বললেন রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক
এবং বারবার রবীন্দ্রনাথ রক্ত করবে আজকে ভাইরাল। তো ভাইরাসের কথা যখন বলল, যখন প্রথম স্প্যানিশ ফ্লু হচ্ছে, তো স্প্যানিশ ফ্লুয়ের সময় রবীন্দ্রনাথ কিন্তু একেবারে খুব জমিয়ে ডাক্তারি করেছিলেন। আর আজকে ডাক্তারদের যদি কোথাও একটু আক্ষেপ থাকে, সেই আক্ষেপটা এটাই থাকবে যে রবীন্দ্রনাথ আমাদের মতো যারা আমরা কি সব আধুনিক মডার্ন ডাক্তারি করি, রবীন্দ্রনাথ আমাদের দুচক্ষে সহ্য করতে পারতেন না। তিনি একেবারে সবাইয়ের পীড়াপিড়িতে একজন পাশ করা ডাক্তারকে, ডক্টর সেন খুব সম্ভব ওর নাম ছিল, তাকে একেবারে মাস মাইনে দিয়ে শান্তিনিকেতনে রেখেছিলেন। তাকে পাশে বসিয়ে রাখতেন, একটাও রুগী দেখতে দিতেন না। এবং নিজের ওই খানিকটা বায়োকেমিক, খানিকটা হোমিওপ্যাথি, খানিকটা কী সব করতেন, তার উপরে তার অগাধ বিশ্বাস ছিল। কিন্তু চৈতি তার নিজের মতো করে আমাদের দেখিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ আজকের জীবনে কতটা প্রাসঙ্গিক, কতটাই ভাইরাল। এবার চৈতির বিপক্ষে কে বলবে? আমাদের ডেকে নিতেই হবে একজন কবি এবং সাংবাদিককে, অদিতিকে। অদিতি বসুরায়। অদিতি, প্লিজ। নমস্কার, উপস্থিত সকলকে আমার নমস্কার এবং ভালোবাসা। আমি চৈতিদি যেখান থেকে শেষ করেছেন সেখান থেকে শুরু করছি। সেটা হচ্ছে যে আরজি করের যে ঘটনা নিয়ে আমরা সবাই বিচলিত, দুঃখিত, গোটা দেশ দুঃখিত। তো সেখানে কয়েকদিন আগে একটি সংবাদ ভাইরাল হয়েছিল, কারণ এখন সংবাদ নাম করে না, ভাইরাল হয়। তো একটি লিটল ম্যাগাজিনের গ্রুপ, তারা ছোট ছোট টি শার্ট বানায়, অনেক কিছু বানায়। তো তাদের কাছে অনেকখানি, প্রায় 500 টি শার্টের অর্ডার গিয়েছিল যে তিলোত্তমার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস লেখা একটা টি শার্ট বানিয়ে দেওয়ার জন্য। তো তারা প্রথমেই বলে দেয় যে আমরা এটা করব না, কারণ এটাকে নিয়ে আমরা ব্যবসা করব না। তো জিনিসটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা পেয়েছিল এবং আমরা খুব আনন্দিত হই। তো সেখান থেকে দেখতে হবে যে এই ব্যাপারটা এখন জনপ্রিয় আর কি, যে জনপ্রিয়। এখন আমরা আন্দোলনের কথা সব জায়গাতে, যেটাকে কমোডিটি তৈরি করে চতুর্দিকে বেঁচে যাচ্ছি। তো এই জায়গাটাকে দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় না যে রবীন্দ্রনাথ একটা প্রোডাক্ট হয়ে উঠেছেন আমাদের কাছে, খুব জনপ্রিয়? এই যে ধরুন অনুষ্ঠানগুলোতে আমরা যাই, আপনারা যান, সেখানে গেলে কি হয় যে বাঙালি নিজেকে প্রমাণ করবে আমি খুব সংস্কৃতবান। তো সেই জন্য একটা রবীন্দ্রনাথের মুখ, এবং সেটা খুব ডিফর্ম থাকে, এবং একটা মাটির মূর্তি অথবা কিছুই না হলে একটা চাবির রিং, সেটা দিয়ে দেওয়া হয়। কারণ রবীন্দ্রনাথকে ধরেই নেওয়া হয়েছে যে যেখানে একটু রবীন্দ্রনাথকে ছুঁয়ে দেওয়া হবে সেখানে আমি প্রমাণিত হয়ে যাব যে আমি খুব সংস্কৃত প্রেমী, এবং আমাদের তো রবীন্দ্রনাথকে ছুঁয়ে থাকতেই হবে। তো এই প্রোডাক্ট তো কত কিছুই জনপ্রিয়। কমপ্ল্যান আমরা ছোটবেলা থেকে জানি সব বাচ্চাদের কমপ্ল্যান খেতে হবে, নাহলে আমাদের গায়ে একদম জোর হবে না, আমরা একদম বড় হতে পারবো না। আচ্ছা, আর একটু বড় হয়ে জানা গেল ঠোঁট ফেটে গেলে শীতকালে আমাদের বোরোলিন মাখতেই হবে। বোরোলিন না মাখলে আমাদের ঠোঁট ফেটে যাবে, পা ফেটে যাবে, বাবা বকবে। কোলগেট দিয়ে দাঁত মাজতেই হবে। এবার এই প্রোডাক্টের জায়গাটাকে নিয়ে গিয়ে আমরা সেটাকে ভাবছি, রবীন্দ্রনাথ সেই প্রোডাক্টের জায়গা, সেই জনপ্রিয়তায় চলে গেছেন। কারণ টি শার্ট, আমরা কিছুদিন আগে আরও একটা জিনিস শুনেছিলাম, সে ভাইরাল হয়েছিল। একটি বিশ্ববিদ্যালয়ের মেয়েরা তাদের ব্লাউজে রবীন্দ্রনাথের একটি গান পিঠে পরপর লিখে দাঁড়িয়ে সেটাকে নিয়ে তারা ছবি তুলেছিল, তারা সেটাকে নিয়ে অনেক নাচ গান, অনেক কিছু কাণ্ড কারখানা হয়েছিল। কিন্তু সেটাও তো একটা প্রোডাক্টের ব্যাপার। সেই জায়গা থেকে রবীন্দ্রনাথকে আমরা একটা প্রোডাক্ট করে নিজেরা ছেড়ে দিয়েছি, এবং নিজেদের সবসময় আমাদের কিসের এত দায়? আমরা বাঙালি, ফলে আমাদের রবীন্দ্রনাথকে আমাদের জীবনে আছেই। আমরা একটা অনুষ্ঠান করছি, রবীন্দ্রনাথকে একবার ছুঁতেই হবে। আমরা একটা গান গাইতে যাচ্ছি, সেখানে একটা রাবীন্দ্রিক সাজ বলে একটা ব্যাপার তৈরি হয়ে গেছে, মাথায় ফুল দিয়ে। আমি মোটেই মাথায় ফুল দেওয়া বা বড় টিপ পরাকে ছোট করছি না, আমি নিজেও সেটা করি। কিন্তু কথাটা হচ্ছে যে আমি শুধু সেটা করলেই রবীন্দ্রনাথের খুব জনপ্রিয় এবং তাকে অনুসরণ করতে পারি, এবং আমি যদি একটা জিন্স টি শার্ট পরে যাই তাহলে পারি না, এটাতে আমার আপত্তি, অন্যটাতে নয়। আর এরপর যেটা বলি প্রাসঙ্গিকতা, পড়াশুনোর কথা দিয়ে একটু আগে হচ্ছিল, চৈতিদি বললেন। এখন এই এটা 2024 সাল, 23 সালের মাঝামাঝি আমাদের এডুকেশন মিনিস্ট্রি একটি বিল এনেছেন, সেটা হচ্ছে আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন। মানে বাচ্চাদের এখন স্কুলে রং পেন্সিল নিয়ে যাওয়া একদম বাধ্যতামূলক। তাদের ছবি এঁকে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলগুলোর কথা আমি বলছি, এবং কিছু
স্টেট গভর্নমেন্টের নয়, সেখানে তাদের ছবি এঁকে ধরুন আমরা যেমন শিখেছি পাখি, একটা পাখি পয়াকার ক্ষয় হস্যি বা ইংরেজিতে BIRD বার্ড, ওদের কিন্তু ছবি আঁকতে হয়, এঁকে দেখাতে হয়। ওদের ব্যাপারটা এখন হয়েছে হাতে কলমে দেখা। তোমার বাবা ফাদার, এই বাবা বয়াকার FATHER ফাদার, তার আগে তারা শিখছে একটা মানুষের অবয়ব আঁকা, সে যতখানি পারে সেটা একটি পুরুষের অবয়ব। তো সেখানেও এসে যে আমরা কোথায় এখানে রবীন্দ্রনাথের যে শিক্ষার যে আদর্শ তৈরি হয়েছিল সেটাকে কিন্তু আর প্রাসঙ্গিক রাখা যাচ্ছে না, কারণ বাচ্চারা সেই প্রাকৃতিক জায়গাগুলোতে পৌঁছচ্ছে না। 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, চাল জিনিসটা আমি আমার 5 বছরের মেয়েকে বোঝাতে খুব কষ্ট পাই। মানে চাল কি সে জানে না, সে ফ্ল্যাটে থাকে। এবং শহরের বাইরে যেরকম বিভিন্ন মফস্বলগুলো, সেখানেও কিন্তু রান্নাঘরের চাল বলে যে আগে যেরকম রান্নাঘরের আলাদা আটচালা বাড়ির জায়গা থাকতো, সেটা কিন্তু নেই। আর 3টে শালিক, তারপরের কথা শালিক পাখি, কলকাতা শহর তো ছেড়ে দিন, কলকাতা শহরে কাছাকাছি কোনো মফস্বলও আজকাল দেখা যায় বলে আমার মনে হয় না। ফলে তাদের খুব মুশকিল শালিক পাখি বা এগুলো দেখিয়ে সেই জায়গাটা তৈরি করা। আর একটা প্রাসঙ্গিকতার জায়গায় আমি যাই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে অপ্রাসঙ্গিক কিন্তু আমরা নিজেরাই করেছি। রবীন্দ্রনাথ তো আর আমাদের বলে যাননি যে আমাকে তোমরা প্রাসঙ্গিক করে রাখো বা কিছু, আমরা নিজেরা করেছি। কারণ তার 3টে কারণ আছে। একটা হচ্ছে স্বল্প পঠন, একটা হচ্ছে ভুল পঠন, আর একটা হচ্ছে একেবারেই অপঠন, একদম না পড়া। ফলে মানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন, এই যে যেমন একটু আগে শুনলাম যে আমাদের ওই জাতে ওঠার জন্য রাজনৈতিক নেতারা থেকে শুরু করে সবাই ক্রমাগত ভুল কোট করে যান। আমরা যে কত কিছু শুনলাম, নজরুল মহাভারত লিখেছেন শুরু করে সমস্ত কিছু রবীন্দ্রনাথের ভুল কোট থেকে। এবার সে মানুষটাকে প্রাসঙ্গিকতা আমরা প্রাসঙ্গিক কি করে করব? আর একটা কথা যেটা ট্রাফিক সিগন্যালের কথাও, সেটা হচ্ছে আমি নিজেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তখন শুনছি যে হিমেরো রাতে ওই গগনের দ্বীপগুলিরে। আচ্ছা, তারপরে হচ্ছে এই আর একটা জায়গা থেকে শুরু হয় বিভিন্ন জায়গায়। আর সবচেয়ে যে কোটটা ভুল হয় আমি লিখে এনেছি, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। বিশ্বাস করুন আমি অন্তত 10 জায়গায় লেখা দেখেছি আমার এই পথ চলাতেই আনন্দ, এবং সেটা বিভিন্ন বিজ্ঞাপনেও ব্যবহার করা হয়, ইভেন জুতোর বিজ্ঞাপনেও, সেটা ওই প্রোডাক্ট জনপ্রিয়তার জন্য। তো সেখানে রবীন্দ্রনাথের যে প্রাসঙ্গিকতার কথাটা, সেই প্রাসঙ্গিকতাটা তো আমরাই রাখতে পারছি না। যবে থেকে 2000 সালের গোড়ায় আমাদের বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো এলো, তখন বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথের গল্প নিয়ে একেবারে ধুম পড়ে গেল। এবং সেখানে কতগুলো গল্প, মণিহারা, সম্পত্তি সমর্পণ, ছুটি এবং দেওয়া নেওয়া, এছাড়া আরও কয়েকটি গল্প ক্রমাগত বিভিন্ন চ্যানেলে দেখানো হতে লাগলো, শ্যুট হতে লাগলো। এবং সেগুলোতে বিভিন্ন জায়গায় আবার অনেকে পরিচালকরা ঠিক করলেন তারা সেটাকে আধুনিক করবেন। এবার কি করে আধুনিক হবে না, চিঠিটাকে যদি ইমেল করা যায়, যদিও সেই সময়টা ইমেল খুব জনপ্রিয় নয়, আবার ডাকটাকে করা হলো ফোন, তখনও মোবাইলটা ততটা আসেনি বলে টেলিফোন, হাফ প্যান্টটাকে বারমুডা, যেটা আমরা চণ্ডীলদার কাছে বারবার চণ্ডীলদার কথায় শুনেছি বিভিন্ন জায়গাতে। এবার সেটাতে একটা মুশকিল হলো যে এইভাবে আমাদের বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথকে নিজেরাই আমরা অপ্রাসঙ্গিক করে ফেললাম। আর একটা কথা যেটা না বলে নয়, যে রবীন্দ্রনাথ যদি প্রাসঙ্গিকই হতেন, আচ্ছা বলুন তো, আমরা তো একটা সমস্ত সামাজিক কারণে আজকাল গর্জে উঠছি, কিছুই না হলে ফেসবুকে একটা পোস্ট করছি। কিছুদিন আগে আমি রবীন্দ্রনাথ বলে একটি সিনেমা রিলিজ করেছিল, সেটা রিক্সা, অটো, বাস, তার বিভিন্ন জায়গায় আমরা একটা অসম্ভব অদ্ভুত একটা ছবির সাথে দেখেছিলাম। এক ভদ্রলোক, তিনি রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করছেন। এবং আবার আমি বলছি, লিপস্টিক মাখা কথাটা খারাপ, আমরা নিজেরা সবাই লিপস্টিক মাখি, লিপস্টিক ভালোবাসি। এখানে সঙ্গীতা দিয়ে আছেন, যার কাছ থেকে আমি বহুবার লিপস্টিকের ব্যাপারটায় রেফারেন্স পেয়েছি। কিন্তু এখন রবীন্দ্রনাথের যদি লিপস্টিক মাখা ছবি আমাদের দেখতে হয় বিভিন্ন জায়গায়, সেটাও ফেসবুকে আমরা ভাইরাল করি, তারপরে তাহলে সেটা নিয়ে কেন প্রতিবাদ হয় না? আমরা তো সমস্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলি। তাহলে এইটা আপনারা নিজেরাই ভেবে দেখুন যে আমরা ক্রমাগত ওরকম রিজু একজন মানুষকে, যিনি আমাদের মাথায় ধরে রাখার কথা ছিল ছাতা, সেটাকে আমরা ক্রমাগত নিজেদের স্বার্থে বিভিন্ন জায়গায় লিখতে লিখতে, নষ্ট করতে করতে, সমস্ত জায়গায় দরকারও নেই সেই ছ্যাবলামোর জায়গায় নিয়ে চলে গিয়ে কোথায় আমরা তাকে আর প্রাসঙ্গিক রাখতে পারলাম। তবে বারবারই বলছি, এটা আমাদের দোষ, আমরা পারিনি, আমাদের না পাওয়াটা আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। নমস্কার। ধন্যবাদ অদিতি। তো অদিতি প্রথমেই শুরু করেছিলেন যে রবীন্দ্রনাথের কমোডিফিকেশন, রবীন্দ্রনাথকে আমরা একজন কমোডিটি, প্রোডাক্ট, পণ্য হিসেবে ব্যবহার করছি।
তো পরে শুনবো যে সুমন যখন বলবে যে যখন আমাদের সাংস্কৃতিক বা এন্টারটেইনমেন্ট শেলফ লাইফ নিয়ে কথা হয়, তো পৃথিবীতে 4 জনকে বলা হয় যে যাদের নাকি শেলফ লাইফ হচ্ছে লংগেস্ট, জবের থেকে তারা তাদের কীর্তিকলাপ করে গেছেন এখন অবধি। তার মধ্যে 1 নম্বরে আছে বিটলস, 2 নম্বরে আছে শেক্সপিয়ার, 3 নম্বরে রবীন্দ্রনাথ, 4 নম্বরে কিশোর কুমার। তো এই 4 জন লংগেস্ট কালচারাল শেলফ লাইফ বলা মানুষদের মধ্যে 2 জন বাঙালি ঘুরে বেড়াচ্ছেন। তো দেখি, আমরা একটু চিন্তা করে দেখি এবং দেখি সঙ্গীতা কি বলবেন আমাদের। সঙ্গীতা, আপনার। ধন্যবাদ কুণাল দা। শুভ সন্ধ্যা। আমার মনে হয় সন্ধে নেমে গেছে। প্রথমে আমি বিশ্বভারতীকে ধন্যবাদ জানাবো আমাকে আজকে, রবীন্দ্র ভারতীকে ধন্যবাদ জানাবো আজকে আমাকে এই বিতর্ক সভায় আমন্ত্রণ জানানোর জন্য। রবীন্দ্রনাথ জনপ্রিয় কিন্তু প্রাসঙ্গিক নন। এখানে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ সম্পর্কে বলছেন, একটু পড়েই বলি। রবীন্দ্রনাথ সম্পর্কে নির্ভয়ে বলা যায় যে সাহিত্যের আদর্শের যতই পরিবর্তন ঘটুক, বিভিন্ন যুগে বিভিন্ন কারণে রবীন্দ্রনাথ সমাদৃত হবেন এবং কোনো না কোনো কারণে প্রতিটি যুগই তাকে অভ্যর্থনা জানাবেন। এবং বুদ্ধদেব বসুই বলছেন যে রবীন্দ্রোত্তর যুগ কাকে বলে। এই যে রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর, তার মৃত্যুর পর 80টা বছরের বেশি চলে গেছে, আমরা কিন্তু এখনো রবীন্দ্র উত্তর যুগের মধ্যেই আছি। রবীন্দ্র উত্তর যুগ আসলে একটা এই সমষ্টিগত একটা যুগ। এটা বুদ্ধদেব বসু নিজেই বলেছেন যে এই সমষ্টিগত যুগগুলো নিয়েই রবীন্দ্রোত্তর যুগ। এবং যত সাহিত্যের মধ্যে, শিল্পের মধ্যে, ভাবনার মধ্যে যতই ব্যতিক্রমী বা নতুনত্ব বা অন্যতর যাই আসুক না কেন, সব সময় রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক থাকবেন। এইটা দিয়ে শুরু করলাম আজকের বিতর্কে আমার যা বলার। রবীন্দ্রনাথ জনপ্রিয়, এ তো আমাদের মানে বহিরঙ্গে জনপ্রিয় এবং অন্তর্করণে জনপ্রিয়, এই নিয়ে তো কোনো কথা হবে না। আমাদের জীবনের পরতে পরতে, পাড়ায় পাড়ায় এখনো দেখবেন কুৎসিত মূর্তিগুলো, যেগুলোকে শিল্প বলা যায় না, সেগুলো আইসোর, দেখলে খারাপ লাগে, কিন্তু প্রত্যেকটা পাড়ার মোড়ে একটা রবীন্দ্রনাথের মূর্তি। কোথাও, পৃথিবীর কোথাও আপনি এর কোনো রকম উদাহরণ পাবেন না। রবীন্দ্রনাথের জন্মদিন বলুন, রবীন্দ্রনাথের মৃত্যুদিন বলুন, যে কোনো কারণে রবীন্দ্রনাথ আমাদের সামনে এসে দাঁড়ান। একটা সামাজিক জীবনের পরতে রবীন্দ্রনাথ মিশে রয়েছেন, সেটা তার জনপ্রিয়তার উদাহরণ। শুধু তাই নয়, রবীন্দ্রনাথের আরও একটা রাবীন্দ্রিক যে প্রকাশভঙ্গি, এরও কোনো রকম উদাহরণ আপনি পৃথিবীর কোথাও পাবেন না। সেটা আপনি যত বড় চিন্তক, দার্শনিক, সাহিত্যিক, কবি, শিল্পী, যারই নাম করুন না কেন, আপনি যার কথাই আপনি আলোচনায় আনুন, রবীন্দ্রনাথ যেভাবে যে রাবীন্দ্রিক যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটার মধ্যে স্থাপত্য আছে, সেই ফ্লেভারটার মধ্যে ফ্যাব্রিক আছে, সেই ফ্লেভারটার মধ্যে পোশাক আছে, সেই ফ্লেভারটার মধ্যে সাজ আছে, গোজ আছে। একটা ছাতিম পাতার মধ্যে কিভাবে একটা ফুল রেখে একজনকে হাতে প্রদান করলে তাকে কিভাবে ফেলিসিটেট করা যায় থেকে শুরু করে, এই যে একটা সাজিয়ে তোলা একটা জাতি কিভাবে নিজের সর্বশ্রেষ্ঠ যে তার প্রকাশ ভঙ্গিমা, সেটা কিভাবে হলে সেটার মধ্যে রবীন্দ্রনাথ একটার পর একটা জিনিস এনে মিশিয়ে দিয়েছেন।
এবং কোথা থেকে এনেছেন, কখনো জাপান থেকে এনেছেন, কখনো ইউরোপ থেকে এনেছেন। এগুলো নতুন করে খুব একটা বলার কিছু নেই, আমরা জানি এগুলো সবাই। এবং সেই প্রকাশ ভঙ্গিমাটা কীরকম হলে একটা মননশীল বাঙালি হিসেবে আমরা নিজেদের চিহ্নিত করতে পারবো। দেখবেন কোথাও যদি খুব উচ্চকিত কোনো কিছু বাঙালির সঙ্গে যায় না, যদি একটা মননশীল বাঙালি বললেই দেখবেন আপনি পরতে দেখবেন রবীন্দ্রনাথের তার মধ্যে ইনপুট আছে সব রকম ভাবে। এবং তার সাহিত্য তো বলতেই হবে, সেটা তো নিয়ে বলার কিছু নেই। আমরা এইটার মধ্যে দিয়ে প্রতিদিন রবীন্দ্রনাথকে অনুভব করছি। এবং সবচেয়ে বড় যে জায়গাটা রবীন্দ্রনাথের, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ অ্যাজ অ্যান এরুডাইট, রবীন্দ্রনাথ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট। এটাও আপনি কোথাও, সারা পৃথিবীর কোথাও আপনি এই উদাহরণ পাবেন না। একমাত্র কয়েকটা স্কুল অফ থট, যেরকম সক্রেটিসের কথা, অ্যারিস্টটলের কথা বলতে পারি, আমরা প্লেটোর কথা বলতে পারি, এই রকম 5000, 3000, 3500 বছর ধরে টিকে থাকা এরকম স্টলওয়ার্ট মাইন্ডগুলোর সঙ্গে একমাত্র রবীন্দ্রনাথের। কারণ এর থেকে অনেক বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক এসেছেন, কিন্তু এই যে সমস্ত কিছুকে একসঙ্গে একসঙ্গে নিয়ে আসা, সেটা কিন্তু রবীন্দ্রনাথের মতো আর কেউ করতে পারেননি। আপনি টলস্টয়ের কথা বলুন আর দস্তয়েভস্কির কথা বলুন, আপনি কিন্তু দেখবেন না যে এইরকমভাবে সমাজকে ডিজাইনও করে গেছেন পরতে। এবং এডুকেশনের জায়গায় রবীন্দ্রনাথ যা করে গেছেন, হাতে কলমে করে গেছেন, সমস্ত চিন্তার একটা নিজের যে দর্শনের যে প্রকাশ করে গেছেন। এবং ভারতবর্ষ সেই সময় যে অবস্থায় ছিল, সেখানে এই এত আধুনিক একটা চিন্তা, এগুলোর প্রাসঙ্গিকতা কোনোদিনও যাবে না। 1 মিনিট। আর 1 মিনিট, এগুলোর প্রাসঙ্গিকতা কখনো যাবে না। যদি বলতে হয় যে প্রাসঙ্গিক আছেন কি নেই, তাহলে একটা কথা বলতে হবে, কার কাছে উনি প্রাসঙ্গিক নন সেইটা একটা খুব লজ্জাজনক। যাদের কাছে প্রাসঙ্গিক থাকার, রবীন্দ্রনাথ ঠিক তাদের কাছে প্রাসঙ্গিক আছেন। যারা এখনো একটা এথিক্যাল থিঙ্কিং এর মধ্যে দিয়ে যেতে চান, বাঙালি কার দিকে তাকাবে? কোন পলিটিশিয়ান, কোন চিন্তাবিদ, কোন ইতিহাসবিদরাও তাদের এজেন্ডা, তাদের নিজেদের বায়াস, তারা ইতিহাস বিকৃত করছেন, স্টলওয়ার্ট ইতিহাসবিদরা। তাহলে আপনি কাদের দিকে যাবেন? এরুডাইটরা, তারাও সমাজে তাদের নিজেদের এজেন্ডা আছে। তাহলে আপনি কার দিকে তাকাবেন? একজন এথিক্যাল থিঙ্কার হিসেবে যদি আপনাকে দেখতে হয়, তাহলে আপনাকে রবীন্দ্রনাথের দিকে তাকাতেই হবে। যারা তাকাবেন না, তাদের সমাজ গঠনে কোনো যোগদান নেই, তাদের জন্য সমাজ কোথাও পড়ে থাকবে না। সমাজকে যখন দাঁড়াতে হবে, উঠে জাগতে হবে, এগোতে হবে, তখন তারাই একত্র হবেন যারা রবীন্দ্রনাথে বিশ্বাস করেন এবং রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক মনে করেন। এবং সেই জায়গা থেকেই আমরা দেখলাম যে নিও পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, একটা নিও পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ তো সব জায়গায় তৈরি হচ্ছে। কারণ দেখুন, আগের বুদ্ধিজীবীরা যারা ভুল জিনিসকে রুট করলো এবং আমাদের ঘাড়ের ওপর ভুল জিনিস চাপিয়ে দিয়ে হাওয়া হয়ে গেল, তাদের আর মুখে কোনো কথা নেই। তারা যে ভাষায় কথা বলেছিল, তাদের যে প্রতিবাদের ভাষা ছিল, আমরা সেগুলোকে ঝেড়ে ফেলতে লাগলাম। কিন্তু রবীন্দ্রনাথকে দেখুন, রবীন্দ্রনাথ যখন নতুন যেসব ভাষা উঠে আসছে, স্লোগান উঠে আসছে, প্রতিবাদের যে বক্তব্যগুলো উঠে আসছে, তার মধ্যে কি সুন্দর, যেমন চৈতিদি যেটা বললেন, রক্তকরবীর ওই লাইনগুলো, যে আমার অস্ত্র মৃত্যু, এবার আমার মৃত্যুই তোমাকে মারবে। খুব বেশি পোয়েটিক জাস্টিস আমরা অত হয়তো বিশ্বাস করি না এখন সেটাতে, কিন্তু এই নিও পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে রবীন্দ্রনাথ কি ভালো মিশে গেলেন। একের পর এক স্বদেশীর গানগুলো উঠে আসতে লাগলো মানুষের মুখে, ভাষায়। এবার শেষ করতে হবে। হ্যাঁ, তো সেই জন্য এথিক্যাল থিঙ্কার হিসেবে, এবং আমার মনে হয় রবীন্দ্রনাথের জীবন এত বড় একটা আদর্শ। এই যে একটা নতুন প্রজন্ম যারা প্রচণ্ড নার্সিসিস্টিক একটা বিহেভিয়ার,
তারা কথায় কথায় হার্ট হয়ে যায়, তারা সবসময় ডিমরালাইজ, তাদের কিছু বলা যাবে না, তারা কোনো 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 ক্রিটিসিজম নিতে পারে না। তাদের এই প্রজন্মটাকে যদি আবার উইকনেসকে কিভাবে একটা ভিকটিমহুড বানিয়ে ফেলেছে, যেহেতু আমি হয়তো এটার উপর আরেকটু বেশি করে বলতে চাইতাম, কিন্তু যেহেতু আর সময় নেই, যে এই প্রজন্মটা না একটা ভিকটিমহুড খেলে চলেছে সমানে। সেইখানে আমাদের কাদের আমরা দাঁড় করাবো তাদের সামনে? আমাদের রবীন্দ্রনাথকেই দাঁড় করাতে হবে, যার কাজ, যার আদর্শ, যার চেতনা, এবং যেভাবে উনি পরতে পরতে আমাদের সমাজ জীবনে, আমাদের মননে মিশে আছেন, সেখানে তার তুল্য আর আর কোনো কাউকেই আমরা খুঁজে পাই না। সেজন্য রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক থাকবেন, হতে পারে কিছু যারা কনস্ট্রাকটিভ নন তাদের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, কিন্তু যারা কনস্ট্রাকটিভ তাদের কাছে রবীন্দ্রনাথ চিরকাল প্রাসঙ্গিক থাকবেন, এবং এখনো আছে। ধন্যবাদ। বাহ, অনেক অনেক ধন্যবাদ সঙ্গীতা। বুদ্ধদেব বসু বারবার রবীন্দ্রোত্তর যুগের সম্বন্ধে বলতে গেলে বলতেন যে রবীন্দ্রোত্তর পরে রবীন্দ্রনাথের যারা কাব্যিক বংশধর যারা, তাদের তিনি বলতেন রবীন্দ্রোত্তর যুগের অর্কিড। এবং এটা বুদ্ধদেব বসুর খুব প্রিয় ভাষা ছিল, রবীন্দ্রোত্তর যুগের অর্কিড। তুমি নিও পলিটিক্যাল থিঙ্কিং আর রবীন্দ্রনাথ নিয়ে বললেন, তো ভারতবর্ষের মধ্যে অনেক বিতর্ক আসে, অনেক বিতর্ক যায়, যে প্রবাহমান বিতর্কে ভারতবর্ষে কোনোদিন সেই ডিবেট শেষও হয়নি, এবং আমৃত্যু রবীন্দ্রনাথ সেই বিতর্ক শেষ করেননি, সেটা হচ্ছে নিও পলিটিক্যাল থিঙ্কিং অফ রবীন্দ্রনাথ অ্যান্ড গান্ধী। এই দুটি মানুষ কখনো একই মেরুতে বসেননি, তাদের সেই নিও পলিটিক্যাল অ্যান্ড সোশিও পলিটিক্যাল থিঙ্কিং নিয়ে বইয়ের পাতা উল্টালে দেখা যাবে সেই বিতর্ক শুরু হয়েছিল 30-এর শেষের থেকে, এবং রবীন্দ্রনাথ মৃত্যু অবধিও কখনো সেই বিতর্কটা শেষ করেননি। এখন আমাদের মধ্যে একজন আছেন যিনি সাংকেতিক ভাবভঙ্গিমায় একজন এক্সপার্ট, এবং আমরা সেই সাংকেতিক এক্সপার্টকে দেখে নিই যে আজকের অনেক বক্তব্য শুনে কোন সংকেতগুলোর উনি নির্যাস নিলেন। শুভময় মৈত্র। নমস্কার, সকলকে ধন্যবাদ। আজকের বিষয়টা কি, রবীন্দ্রনাথ যতটা জনপ্রিয় ততটা প্রাসঙ্গিক নন। রবীন্দ্রনাথের জনপ্রিয়তা 100, প্রাসঙ্গিকতা 99 হলেই আমার কাজ শেষ। ফলে বিপক্ষের যে বক্তারা আছেন, এক্ষুনি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের পুরো ডিকনস্ট্রাক্ট বা বিনির্মাণ করে দিচ্ছিলেন আর একটু হলে, সেই জায়গায় আমার কিন্তু 100 আর 99 প্রমাণেই কাজটা সারা হয়ে যাবে। তো প্রথম প্রমাণ করা যাক বা উদাহরণ দেওয়া যাক যে রবীন্দ্রনাথ কেন জনপ্রিয়তায় 100। আমার বাড়িতে এসছেন মিয়োদ্রাগ মিহালজেভিচ আর জোভান গোলিচ। রবীন্দ্রনাথের ছবি দেয়ালে টাঙানো আছে, ভালো ছবি, সুন্দর আঁকা ছবি। যে ছবির কথা আমার অনেক বক্তারা বিরোধী পক্ষের বলে গেলেন সেরকম ছবি নয়, ভালো রবীন্দ্রনাথের ছবি। দেখে দেখি ওনারা খ্যাক খ্যাক করে হাসছেন। আরে কি হাসছেন কেন? তো নিজেদের ভাষায় কথা বলছে, ধাক্কাধাক্কি করছে, ঠেলাঠেলি করছে। কিছুক্ষণ পরে যেটা জানা গেল, জোহান গোলিচ এবং মিয়োদ্রাগ মিহালজেভিচ তখন অবিভক্ত যুগোস্লোভিয়া, আমার চেয়ে কিছুটা বড়, তারা একসঙ্গে পড়াশোনা করতেন। সেই সময় কলেজের কিশোরী থেকে যুবতী হওয়া বিদুষী মহিলাদের খুব সুন্দর সুন্দর চিঠি লিখতেন নিজের ভাষায় মিয়োদ্রাগ, এবং সেই চিঠি পাওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে বসে থাকতো। যখন বয়স বেড়েছিল তখন তিনি কি বলেছিলেন, আসলে ইংরেজিতে রবীন্দ্রনাথের কবিতাগুলো চুরি করতাম, লিখতাম নিজের ভাষায়। রবীন্দ্রনাথের জনপ্রিয়তা তাই 100। জনপ্রিয়তা কেন 100? জনপ্রিয়তার জোরেই, হ্যাঁ সত্যি, পেনদানি অশ্বত্থ গাছের গুঁড়ি সেজে রবীন্দ্রনাথের বদলে যাওয়া মুখমণ্ডল, তার মুখের ওপর বৈদ্যুতিন ঘড়িতে সময়ের কাঁটার দাগ, কাঁটা নড়ছে কপালের ওপর থেকে থুতনি, টি শার্টের পেছনে তার লম্বা দাড়ির ওপর লেখা কষ্টে আছি বৃষ্টি হয়ে এসো। এমনকি বাসের পেছনে কবির মুখের ওপর দেখবি যত ফুলবি তত, জ্বালা ধরালেও তা আসলে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। সেই রবীন্দ্রনাথের জনপ্রিয়তার কথা। কিন্তু শুধুমাত্র রবীন্দ্রনাথের জনপ্রিয়তা নিয়ে কথা বললে তো চলবে না, প্রাসঙ্গিকতা নিয়ে বলতে হবে। জনপ্রিয় মানেই কি প্রাসঙ্গিক? বিরুদ্ধের বক্তারা বারবার এড়িয়ে গেলেন। এখানে মার্কসের উদাহরণ টানব। প্রযুক্তির অগ্রগতি, উৎপাদন ব্যবস্থার পরিবর্তন, পরিষেবা ব্যবস্থার সম্প্রসারণ যেভাবে আজকে ঘটেছে, কার্ল মার্কস সেগুলো দেখলে অবশ্যই তাকে অন্যরকমভাবে দাস ক্যাপিটাল লিখতে হতো। ঠিক তেমনই রবি ঠাকুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামগ্রিকভাবে বিশ্বের যে সমাজ বিন্যাসের পরিবর্তন, যে বিশ্ব
ভাবনা, সেই ভাবনার পরিবর্তন দেখেননি। তিনি দেখেননি প্রযুক্তির উন্নতি, তিনি দেখেননি কম্পিউটার এবং কমিউনিকেশন কিভাবে এগিয়েছে। সেই জায়গাতেই রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা ওই 100 থেকে একটু কমে যায়। এবং তার সঙ্গে বুঝতে হবে যে বিজ্ঞান এবং প্রযুক্তির দুরন্ত অগ্রগতিতে মানুষের মন ভীষণভাবে বস্তুবাদে আচ্ছন্ন। স্থূল প্রয়োজনের পেছনে মানুষ ছুটলে সেখানে রবীন্দ্রনাথের যে চিরন্তনতা, যে মানবতাবাদ, যে ভাবাদর্শের প্রাসঙ্গিকতা, সেটা কমাটাই স্বাভাবিক। ফলে রবীন্দ্রনাথ বা মার্কস চিরস্মরণীয় হয়ে থাকলেন, কিন্তু সময়টা বদলে গেল। এবং সেখানে কি দাঁড়ালো? রবীন্দ্রনাথকে 3টে ভাগে ভাগ করবো, যতটুকু বলা যায়। আমিও আমার স্টপওয়াচ চালিয়ে রেখেছি যাতে কুণালদা সময় না কমিয়ে দিতে পারেন। তবে একটা হচ্ছে বিজ্ঞান, একটা হচ্ছে সাহিত্য, এবং তারপর হচ্ছে রাজনীতি, যার কথা সবচেয়ে কম বলা যায় ততই ভালো। শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ বসু প্রীতিভাজনেশু এই বইখানি তোমার নামের সঙ্গে যুক্ত করছি। বলা বাহুল্য, এর মধ্যে এমন বিজ্ঞান সম্পদ নেই যা বিনা সংকোচে তোমার হাতে দেবার যোগ্য। বিশ্ব পরিচয়। শুরুর প্রবন্ধের নাম শান্তিনিকেতন, তারপর পরমাণুলোক, নক্ষত্রলোক, সৌরজগৎ, গ্রহলোক, ভূলোক এবং উপসংহার। যা লিখে গেছেন ভালোই লিখেছেন। প্রথমত বৈজ্ঞানিক নয় ততটা, সাহিত্যের লোক যেভাবে লিখেছেন। দ্বিতীয়ত তারপর কিন্তু বিশ্ব ব্যবস্থা বদলে গেল। এলেন অ্যালান টিউরিং, রবীন্দ্রনাথের সমসাময়িক, কিন্তু হয়তো কোনো কারণে তাকে মিট করতে পারেননি রবীন্দ্রনাথ। ফলে কম্পিউটেশনের জগৎ নিয়ে এই প্রাসঙ্গিকতার ক্ষেত্রে তিনি 100 নন। বিপক্ষের বক্তারা বারবার বলছেন প্রাসঙ্গিকতা হারাননি। আরে দূর মশাই, কে বলেছে প্রাসঙ্গিকতা হারিয়েছেন? তার জনপ্রিয়তার থেকে তার প্রাসঙ্গিকতা কম। একটু সাহিত্যে আসি। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বছর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। মন্দাক্রান্তা সেন কি লিখলেন তার স্বপ্নরূপেণা কবিতায়? আমি বিশ্বাস করি তুমি পারো, তোমার পরনে সস্তা সিনথেটিক শাড়ি, হাতে প্লাস্টিকের গোলাপি প্যাকেট, আর মাত্র শাঁখা পলা, ক্ষয়ে যাওয়া হাওয়াই দুপায়ে। তুমি সেফটি পিন খুব ভালোবাসো মনে হয় আরো কিছু ভালোবাসার কথা মনেই হয়নি তোমায় কখনো। কোনটা বেশি প্রাসঙ্গিক? এখানে ক্ষয়ে যাওয়া হাওয়াই চটি নিয়ে বেশি আলোচনায় ঢুকছি না, তবে পুনশ্চের কবিতায় লক্ষ্মীর ভাণ্ডারের ছোঁয়া নেই। আর ঠিক সেইখানেই আজকের নারী অনেক বেশি প্রাসঙ্গিকতা নিয়ে আসেন মন্দাক্রান্তা সেনের কবিতায়। রবি ঠাকুর পিছিয়ে পড়েন শুকনো বর্তমানে। কাব্যগুণের বিশ্লেষণ আমি এখানে করতে যাচ্ছি না। জনপ্রিয়তায় রবীন্দ্রনাথ অবশ্যই অনেক এগিয়ে, কিন্তু মুহূর্তের প্রাসঙ্গিকতায় ক্ষয়ে যাওয়া হাওয়াই চটি এই বাংলায় ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রামে আজকে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে আসে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডারই সচ্ছলতাকে সংজ্ঞায়িত করে। রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা সেখানে তার জনপ্রিয়তায় অনেক কম। সেইখানেই যেটা মূলত বলতে হয় যে 5 মিনিট 33 সেকেন্ড ওরা কাজ করে লিখলেন, তারপর বামপন্থীরা কি বললেন? বুর্জোয়া কবি। পরে ঢোক গিলেছেন ভোটের জন্যে। কিন্তু 60-এর দশকে ফিরতে হবে একটু গুরুত্বপূর্ণ আলোচনায়। হাংরিয়ালিস্ট মুভমেন্ট, তারা যে ধরনের কবিতা লিখছেন, প্রতিবাদ করছেন রবীন্দ্রনাথের, এবং তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে কবিতা অন্যরকম হতে পারে। তারা মনে করেছেন রবীন্দ্রনাথের কবিতায় প্রাসঙ্গিকতার অভাব আছে। পুরো কবিতাটা পড়তে পারছি না, মলয় রায়চৌধুরীর সময়ের অভাবে। চাঁদোয়ায় আগুন লাগিয়ে তার নিচে শুয়ে আকাশের উড়ন্ত নীল দেখেছি এখন। রাষ্ট্রশক্তি তাদের থামিয়ে দিয়েছিল। রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা। সুকান্ত ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন তো, বলেছিলেন যদিও সে অনাগত তবু তাকে যেন শুনি তার ডাক, আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ। কি বলেছিলেন? এবারে নতুন রূপে দেখা দিন রবীন্দ্র ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর। মনে করেছিলেন রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক নয়। রবীন্দ্রনাথের প্রতি কবিতায় বুদ্ধদেব বসু কি লিখছেন? এত বুদ্ধদেব বসুকে নিয়ে আলোচনা করলেন বিপক্ষের বক্তারা। লিখছেন তোমারে স্মরণ করিয়া যে দারুণ দুর্দিনে হে বন্ধু প্রিয়তম। বোঝাই যাচ্ছে কবি চিরন্তন মানবিকতার কথা বলেছেন। দিনকাল খারাপ, তাই ভালো কথাগুলো তাদেরকে স্মরণ করতে হচ্ছে। সে জনপ্রিয়তার কারণে, প্রাসঙ্গিকতার কারণে নয়। প্রাসঙ্গিকতা নেই। যদি প্রাসঙ্গিকতা পড়তো দরকার, যদি বিপদে পড়ে স্মরণের দরকার পড়ছে, সেই যুক্তিতে রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক বলতে গেলে ভূত দেখে রাম নাম করার সময় জনপ্রিয় রামকেও আপনারা প্রাসঙ্গিক বলবেন এরপর থেকে। একটু শেষ করি সময়ের যে জায়গাটায় আমাদের যে শাসকদের কথা, কেন্দ্রের কথা, রাজ্যের কথা। মনে আছে সেই কবিতাটা? শূন্য নয় রাজদম্ভে পূর্ণ সাধু কহে, আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। ভ্রু কুঞ্চিয়া কহে রাজা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া, রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া,
পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান, তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান। সাধু কি বললেন উত্তরে? অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেন যথাশূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে, স্বর্ণ আর দর্পের বুদবুদ। আরে বিজেপি যদি শুনতো এই কথাগুলো, তাহলে অযোধ্যার রাম মন্দির করতে হতো নাকি? রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক নয়, একেবারেই প্রাসঙ্গিক নয়। আমাদের খুব ছোট্ট মেয়ে শীর্ষা একটু আগে বলে গেছে ও নেই, কবিতাটা মুখস্থই করেনি। আরে কবিতা বিতানের জন্য রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর বাংলা একাডেমি পুরস্কার দিয়েছে, মুখস্থ রাখতে হবে তো। এপাং ওপাং ছপাং সুর ধরেছে পটাং, ব্যাং ডাকে গ্যাং গ্যাং হাতির কত বড় ঠ্যাং। আজকের যে বিজেমূল রাজনীতি, একদল থেকে অন্য দলে টপকে যাওয়া, এর কথা আমাদের রাজ্যের যে কবি বলেছেন, সেই কবির কবিতা অনেক বেশি প্রাসঙ্গিক আজকে। সেই জায়গায় রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা খুব কম বলছি না, 199 তো করতে হবে অন্তত। কুণালদা বলার আগে একটুখানি এইটুকু একটু শেষ করতে দেবেন। আজকে তো সত্যি আলোচনা কি নিয়ে? রাষ্ট্র ব্যবস্থা একটা অপরাধের ঘটনাকে চাপা দিতে চাইছে। আর যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রশক্তি কবে বসবে হাঁটু গেড়ে মানহারা মানবীর দ্বারে? কবে ক্ষমা চাইবে? কবি জনপ্রিয় তার কবিতা, তাই তো বারবার মনে পড়ে তাকে আজকে। এই কবির প্রাসঙ্গিকতা, তার জনপ্রিয়তাকে অতিক্রম কবে করবে? যখন মঙ্গলের জয় হবে, যখন নীতির জয় হবে, যখন মানবিকতার জয় হবে, যখন অহিংসার জয় হবে। আজকে জয় তাই কবির জনপ্রিয়তার, এই সময় তার প্রাসঙ্গিকতা প্রয়োজনীয়, কিন্তু সেই প্রাসঙ্গিকতা কম। সে যতই বিরোধী পক্ষের বক্তারা আমাদের ঘৃণা করুন না কেন, এদেশের অসংখ্য মানহারা মানবীর রক্ত শূন্যতার মতো আজকে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা তার জনপ্রিয়তার থেকে কম। মার্কস সাহেব কি বলেছিলেন? আই এম নো মার্কসিস্ট। আজকে রবীন্দ্রনাথ থাকলে বলতেন আমি রাবীন্দ্রিক নই। নমস্কার। বাহ, ওয়েল স্পোকেন শুভময়, ওয়েল স্পোকেন। তো শুভময় আমাদের তার যুক্তি, তার কাব্য, তার উক্তি, তার স্রোতের মতো, তার ঢেউয়ের সঙ্গে আমাদের নিয়ে গেল 7 মিনিট ধরে। তো এবারে এর মধ্যিখানে কোনো রেশ না টেনে, তিনি শুধু শেষের বক্তা নন, কিন্তু যার সৃষ্টি বা যার সিনেম্যাটিক সৃষ্টি, শেষের কবিতা, আমার একটি খুব প্রিয় ছবি, সেই সুমন মুখোপাধ্যায়কে ডেকে নিই। সুমন, প্লিজ। শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার জানাই। আমার আগের বক্তা খুবই নানা রকম কায়দা কানুন করে তার বক্তব্য রাখলেন, কিন্তু বিতর্কে বোধহয় এরকম কাগজ দেখে বলা যায় না, বিতর্কে লিখে এনে বলা যায় না। আর ওই এক পয়েন্টের জন্য রবীন্দ্রভারতী পর্যন্ত এসে প্রমাণ করতে হবে যে তিনি প্রাসঙ্গিক নন বা প্রাসঙ্গিক জনপ্রিয় নন, একটা ওই এক পয়েন্টের জন্য এত দূর এসে অনেক কিছু পড়ে শুনে মনে হয় যে আমার একটু বেশি কমই লাগছে। কিন্তু দু একটা জিনিস একটু বলা প্রয়োজন। আমার বিরোধী পক্ষের বক্তারা এমনভাবে তাদের কথাগুলো বললেন, একজন নেতা বলেছিলেন, কোন দলের নেতা বলার দরকার নেই, যে দেখুন বাঙালি সংস্কৃতির অবক্ষয়ের প্রমাণ হচ্ছে যে 1941-এর পর কোনো রবীন্দ্রসঙ্গীত লেখা হয়নি। এটা উৎপল দত্ত কোট করেছিলেন, বলেছিলেন এই হচ্ছে আমাদের রাজনৈতিক নেতাদের জ্ঞান। এটা বলেছিলেন কে সেটাই বলছি না, কোন রাজনৈতিক দলের মানুষ। আরেকটি আধুনিক একটি সাম্প্রতিক একটা হোর্ডিংয়ের কথা বলি। একটা পুকুরের পাশে লেখা ছিল যে এখানে ঠাকুর বিসর্জন দেওয়া নিষিদ্ধ, তার তলায় ইংরেজি অনুবাদ ছিল ড্রাউনিং টেগোর ইজ প্রহিবিটেড হেয়ার। প্রশ্নটা হচ্ছে বাকি যারা বললেন তাদের কাছে এটা তো পরিষ্কার যে রবীন্দ্রনাথের জিনিয়াস, তার দক্ষতা,
তার প্রগাঢ় ভিক্ষা, এবং তিনি সব বিষয়ই লিখেছেন এবং সমস্ত শিল্পকীর্তির মধ্যে দিয়ে তার প্রতিভার প্রকাশ ঘটেছে। তিনি সব বিষয়ে বলেছেন, রাজনীতি, প্রেম, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা, এমনকি গ্রাম্য সংস্কার, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। প্রশ্নটা হচ্ছে প্রাসঙ্গিকতা নিয়ে, এবং যে প্রশ্নে বারবার আমরা একটা জায়গায় এসেছি যে বারবার বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক কি না। রবীন্দ্রনাথ জনপ্রিয় সেটা সবাই মেনে নিয়েছেন, তা আমি তো উল্টোটাই বলবো, জনপ্রিয়তা একরকমভাবে প্রমাণ করার যে যে প্যারামিটার্সগুলো আছে সেইগুলো একরকমভাবে আমরা বিচার করি, সেটা অনেকটাই বাজার নির্ধারণ করে, কতটা বিক্রি হলো। প্রশ্নটা হচ্ছে যে প্রাসঙ্গিকতার প্রশ্নে আমি বলবো যে রবীন্দ্রনাথের ক্ষেত্রে রবীন্দ্রনাথ কি ঠিক নোবেল চুরি হয়ে গেছে বলে তার প্রাসঙ্গিকতা চলে গেল, বা রবীন্দ্রনাথকে ভুল ব্যাখ্যা করা হলো বলে তার প্রাসঙ্গিকতা চলে গেল, আমি ওই দিক দিয়ে দেখছি না। আমার প্রশ্নটা হচ্ছে, আমি 5টা উক্তি করে এটা প্রমাণ করতে চাইবো না রবীন্দ্রনাথ কত বড় মাপের মানুষ ছিলেন। আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে রবীন্দ্রনাথ আমাদের জীবনে, আমাদের অস্তিত্বে কোথায় রয়েছেন, আমাদের চেতনায়, আমাদের বিবেকে কোথায় রয়েছেন। সবসময় প্রকাশ পায় না, প্রত্যক্ষভাবে প্রকাশিত হয় না সেই প্রভাবগুলো, সেগুলো অনেক অন্তর্লীন থাকে, অন্তরতর বোধে থাকে। সেই জায়গাটা ওদের বুঝতে হবে। রবীন্দ্রনাথ একটা কয়লার মতো, যে ধরুন এক গাদা গাছগাছালি মাটির তলায় চলে যায়, বহুদিন প্রস্তুরীভূত হতে 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 অনেক দিন পরে আবার সে আসে একটা বিভাগে, উপরিতলে, সেখান থেকে সে আগুন জ্বালায়, সে আমাদের খাদ্য দেয়, সে উষ্ণতা দেয়। রবীন্দ্রনাথ আমাদের জীবনে সেই রকম। রবীন্দ্রনাথকে ওইভাবে কোনো একটা প্রত্যক্ষ ব্যাখ্যায় যদি ধরতে যাই তাহলেই মুশকিল হয়ে যাবে। কারণ রবীন্দ্রনাথের, আমি নিজের ক্ষেত্রে বলি যে রবীন্দ্রনাথ, আমি নিজে 2টি মঞ্চ প্রযোজনা করেছি, 3টে। আমি বিসর্জন করেছি, রক্তকরবী করেছি, এবং ফাল্গুনীর সূচনা পর্বর অংশটি করেছি। 2টি চলচ্চিত্র করেছি, শেষের কবিতা করেছি, চতুরঙ্গ করেছি। সুতরাং আমার কাছে রবীন্দ্রনাথ যে কতটা প্রাসঙ্গিক আমার এই চয়নগুলো দেখেই বোঝা যায়। কারণ আজকে যদি বিসর্জনের কথায় আমরা আসি, বিসর্জনে যে প্রসঙ্গ রবীন্দ্রনাথ তুলেছেন, রাষ্ট্র এবং ধর্মের সঙ্গে সংঘাতের প্রশ্ন, সেই সংঘাতের প্রশ্নে হিংসা এবং রাষ্ট্রশক্তির এবং ধর্মের সঙ্গে রাষ্ট্রশক্তির যে যোগাযোগ, আমরা হয়তো এলিয়টের মার্ডার ইন দ্য ক্যাথিড্রালের কথা বলবো, সে একই প্রসঙ্গ আছে। তা আজকে যদি আমরা ধর্ম নিয়ে কাটাকাটি করছি বলে, এবার আজকেও ক্ষমতায়নের ভয়ঙ্কর জোর আছে বলে সেই জন্য খুন, তাহলে কি ম্যাকবেথ অপ্রাসঙ্গিক হয়ে যাবে? নাকি প্রেম নিয়ে যে ওথেলোর যে ভয়ঙ্কর ছিল, সেখানে ওথেলো কি আজকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে? যে তার কথা আমরা মানছি না, কিন্তু সেই ক্ষমতার প্রকাশ আজকেও ম্যাকবেথ বোধহয় সবচেয়ে বেশি প্রযোজিত নাটক। আজকে রক্তকরবী কি অপ্রাসঙ্গিক হয়ে যাবে? কারণ আমরা এখনো শাসনের ক্ষমতা ভেঙে ফেলতে পারিনি, রাজাকে তাকে তার শাসন ক্ষমতা থেকে ফিরিয়ে আনতে পারিনি, তার ভয়ঙ্কর রূপ থেকে ফেলতে পারেনি। না, প্রাসঙ্গিকতা সেইভাবে বিচারিত হয় না। উনি মার্কসের কথা বলছেন, তাহলে মার্কস তো প্রথমেই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কিন্তু মার্কসকে আজকে নতুন করে পাঠ করতে হচ্ছে, আবার বুঝতে হচ্ছে। আজকেরকার তাত্ত্বিকরা মার্কসকে নতুনভাবে পড়ছেন। মার্কসকে যেভাবে উনি বললেন যে মার্কসিস্ট নয় বলেছেন, তার সম্পূর্ণ পরিপ্রেক্ষিত আলাদা। উনি মার্কসিস্ট বলেছিলেন, তিনি একটি ক্লাসিক্যাল মার্কসিজম ভিউ, ওয়ার্ল্ড ভিউ বলা হয় যাকে আজকের তাত্ত্বিকরা বলেন, বা মার্কসের সঙ্গে লেনিনকে যোগ করে যে মার্কসের নতুন তত্ত্বায়ন করা ছিল, তিনি সেইটা শুনে বলেছিলেন, তিনি যেটার আগে যে ওয়ার্ল্ড ভিউ, সেটা শুনে উনি বলেছিলেন, চিঠিতে লিখেছিলেন একটা। ফলে মার্কস আজকে অপ্রাসঙ্গিক নয়, মার্কসকে নতুন করে পাঠ করতে হয়েছে, রবীন্দ্রনাথকেও নতুন করে বুঝতে হচ্ছে। আমাদের নিজেদের বোধ বিবেকের ভেতরে কোথাও গভীরে যিনি রয়েছেন, সেই কারণেই হয়তো আমরা আজকে অনেক বেশি প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ, আজকে অনেক বেশি জরুরি হয়ে উঠছে রবীন্দ্রনাথ। সেই কারণেই আজকে যখন আর গণ আন্দোলন তৈরি হয় আমাদের কলকাতা শহরে, পশ্চিমবঙ্গে, তখন বারবার ফিরে আসে সেই স্লোগানগুলো, চলো রবীন্দ্রনাথের দেওয়া।
ফলে আমরা যে কোনো সময় অবলম্বন খুঁজি রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে, সে অবলম্বন খোঁজাটাই হচ্ছে প্রাসঙ্গিকতা। তার জনপ্রিয়তা তিনি তাকে কতটা ভুল তার উক্তি তার করা হচ্ছে, তার বানান ভুল হচ্ছে, তার নোবেল চুরি হয়ে গেছে, সেটা বড় কথা নয়। বড় কথা উনি কোথায় আমাদের সামাজিক জীবনে কোথাও গভীরে তার অস্তিত্ব রয়েছে, এই জায়গাটি আমার কাছে সবচেয়ে বড় জরুরি বলে মনে হয়। এবং আজকে যদি উনি বললেন যে 99% প্রাসঙ্গিক, আমি বলবো আজকে রবীন্দ্রনাথ 110% প্রাসঙ্গিক। যদি 100% পপুলার হন, জনপ্রিয় হন, তাহলে 110% প্রাসঙ্গিক। কারণ আজকে যদি রক্তকরবীর কথা বলতে হয়, আর 1 মিনিট, চতুরঙ্গের কথা বলতে হয়, শচীশ যখন বলেছিল যে মানে পরের হাত থেকে ধর্ম নেওয়া মানে মরণ, নিজের ধর্ম নিজেকেই বুঝতে হবে। এই শচীশের এই বোধ প্রত্যেকে হয়েছিল যখন সে জ্যাঠামশাই, সে তার র্যাডিক্যালিজম, তার ভয়ঙ্কর যুক্তিবাদ এবং তারপরে তার স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতা, এই তিনি যখন লীলানন্দ স্বামীর কাছে যায় শচীশ, এই দুই প্রান্ত সে দেখে ফেলেছে। দেখার পর সে একটা মধ্য জায়গায় আসছে, সেখানে সে বুঝতে পারছে যে অসম্ভব যুক্তি দিয়েও হচ্ছে না, শুধু রসে অবগাহন করলেও হচ্ছে না, একটা কোথাও নিজের ধর্মের জায়গা তৈরি করতে হবে। এবং রবীন্দ্রনাথ বারবার সেই দিকে আমাদের ইঙ্গিত করেছেন, এবং সেই কারণেই প্রাসঙ্গিকতা যে আজকে আমাদের নতুন পাঠে আবার রবীন্দ্রনাথকে চিনতে হবে। এবং সেটা মস্করার বিষয় নয়, সেটা হাসি ঠাট্টার বিষয় নয়। রবীন্দ্রনাথ যে দিকগুলো আমাদের, যে অভিমুখগুলো আমাদের দিয়ে গেছেন, সেই দিকেই চিহ্নিত করতে হবে, তবেই তার প্রাসঙ্গিকতা বোঝা যাবে। এবং আজকেও তিনি প্রাসঙ্গিক, কারণ প্রতিটি মুহূর্তে তাকে ধরে অবলম্বন খুঁজি আমরা, তাকে ধরে আমরা এখনও বোঝার চেষ্টা করি যে আমরা কী পথে এগোবো, কোন পথে যাব। এই শাসন ক্ষমতা যদি ভাঙতে হয়, তাহলে রবীন্দ্রনাথ নির্দেশিত পথে থেকে আমরা যাব, আমরা কি তার অনুদান শুনবো? এবার শুনছি কি শুনছো না তো জানি না। শেক্সপিয়ারকে কজন শুনেছে? ম্যাকবেথ পড়ার পরে কি ম্যাকবেথ আর হয়নি আমাদের ভারত পৃথিবীতে? হাজার হাজার ম্যাকবেথ তৈরি হয়েছেন, হাজার হাজার ওথেলো তৈরি হয়েছেন, হাজার হাজার হ্যামলেট তৈরি হয়েছেন। সেইভাবে নন্দীরা এখনও রয়েছেন, রাজা এখনও রয়েছেন। কিন্তু বারবার সে বার্তা আমাদের কাছে ফিরে এসছে, আমাদের জানিয়ে দিয়েছে যে তার প্রাসঙ্গিকতা এইখানেই, যে তিনি এই বোধ, এই প্রফেটিক, হি ইজ এ প্রফেটকে চিনতে পেরেছি আমরা। সেই দিক থেকে আমার মনে হয় প্রাসঙ্গিকতা এখনো ভয়ঙ্কর। নমস্কার। থ্যাংক ইউ, ধন্যবাদ সুমন। আমরা চট করে সময় তত্তর করে এগিয়ে চলেছে, যদিও রবীন্দ্রনাথের প্রসঙ্গে সময় পাল্টাচ্ছে, একদিকে সময় এগোচ্ছে। তো আমরা সবার থেকে সংক্ষেপে মোটামুটি 2 মিনিটের মধ্যে সীমিত থাকো। তো আমরা শুরু করি সঞ্জয়কে দিয়ে। এই বিতর্ক সভায় উপস্থিত থেকে মনে হলো সত্যি রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক এই মুহূর্তে। তার কারণ যে এই যে শব্দ, অর্থহীন শব্দগুলো ঝরে পড়লো অনেক ক্ষেত্রেই, আমি বুঝলাম না কেন। কিন্তু হোয়াট ডু রিড মাই লর্ড, ওয়ার্ডস ওয়ার্ডস ওয়ার্ডস। আজ থেকে 420 বছর আগে একজন কবি এবং নাট্যকার বলেছিলেন। আমি দেখলাম শব্দ তার নিজের স্বার্থে ঝরে পড়ল। একজন বড় মনস্তাত্ত্বিক জ্যাক লাকা বলেছিলেন যে কবিরা অনেক আজে বাজে কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তারা সত্যে পৌঁছয়। এখন রবীন্দ্রনাথ মূলত কবি। রবীন্দ্রনাথ সম্বন্ধে যেটা বলা, যে রবীন্দ্রনাথের মূল জায়গা ছিল সত্য দর্শন। তিনি একজন দ্রষ্টা, এবং সেটা কীভাবে হয়েছিলেন? শুধু শব্দে নয়, ছন্দে নয়, তাকে একটা দার্শনিক পরিপ্রেক্ষিত রচনা করেছিল। এই যে বললাম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, কয়েক বছরের মধ্যে তার মোহভঙ্গ হয়, এবং তিনি লেখেন যে এবার মোরে বিদায় দেহ ভাই, কাজের পথে আর তো আমি নাই, তোমরা সবাই যাও না দলে দলে, জয়মাল্য লও না তুলে গলে, অলক্ষিত বনচ্ছা তলে আমি আর পিছিয়ে যেতে চাই। তার যে এই যে বললাম নাইটহুড প্রত্যাখ্যান, সেখানেও তার যে নিজেকের ওপর শাস্তি আরোপ করা, এই যে কুণাল বললেন যে একজন গার্ডিয়ানের সাংবাদিক বলছেন, বস্তু সারা ভারতবর্ষে এবং ইংল্যান্ডে সাংবাদিকরা ওই 2 বছর তাকে বয়কট করেছিল। একজন প্রধান সাংবাদিক ভারতবর্ষের বলেছেন রবীন্দ্রনাথ কি এমন কবি যে ভাইসরয় তাকে গুরুত্ব দেবেন। উনি শেষ পর্যন্ত কর্নেল জনস্টনের মতন কবি নন। কারণ বুদ্ধদেব বসু, আবার বারবার তার কথা বলা হচ্ছে বলে, বুদ্ধদেব বসু বলছেন অনেক গবেষণা করে আমি দেখেছি কর্নেল জনস্টন কে কবি আমি বুঝতে পারিনি, হয়তো কোনো আর্মি অফিসার টফিসার হবেন। যাই হোক, রবীন্দ্রনাথকে জীবন দিয়ে তার সত্যর জন্য দিতে হয়েছে। তিনি অরাজনৈতিক অথবা অদলীয় বলে নিজেকে প্রত্যাহার করেননি। তিনি জালিয়ানওয়ালাবাগের জন্য গান্ধীজির কাছে
চিত্তরঞ্জন দাসের কাছে করজোড়ে গিয়েছিলেন, তারা তাকে সাহায্য করেননি বলে তিনি একক দায়িত্ব নিয়েছিলেন। যেমন জীবনের শেষে গান্ধীজি অসন্তুষ্ট হবেন যেন এই দাসের দেশের দ্বিতীয় সংস্করণ সুভাষচন্দ্র বসুকে দিলেন, কারণ তখন সুভাষ বসু কংগ্রেসে অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ফিগার, বেরিয়ে যাচ্ছেন দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি। রবীন্দ্রনাথ জানতেন কবির বিবেক কীরকম, এবং তার তাৎক্ষণিকতাগুলো নির্দিষ্ট হতো দার্শনিক পরিপ্রেক্ষিতের দ্বারা। আজকে আমরা দার্শনিক পরিপ্রেক্ষিত ছাড়া প্রতি মুহূর্তে পাল্টাতে যাচ্ছি। তার একটা প্রয়োজন থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে হ্যামলেট বাদ দিয়ে ডেনমার্কের যুবরাজকে মঞ্চায়ন করা। আমি সারাক্ষণ দেখলাম যে রবীন্দ্রনাথের যে সত্য দর্শন, যে দার্শনিক পরিপ্রেক্ষিত, তাকে বর্জন করে তার পোশাক, তার উচ্চারণ, তার মনোভঙ্গি, তাকে নিয়ে স্লোগান হচ্ছে কি টি শার্ট হচ্ছে, এইসব নিয়ে কথা বলে গেলাম। এরকম করলে তো কলকাতা কর্পোরেশন নিয়েও আলোচনা করা যায়। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জয়। তো শীর্ষে এখন নেই, আমরা চৈতিকে দিয়ে শুরু করি। চৈতি, যাকে ছাড়া আমাদের এই ডিবেটটা একেবারেই চলতো না, এবং তার কথা এখন আমরা বলিনি, সে হচ্ছে মিলনবাবু। অনেক অনেক ধন্যবাদ, আপনি একবারে পাখির চোখে সময়টা রেখেছেন, অনেক ধন্যবাদ মিলন। চৈতি প্লিজ। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুড়ে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এ কথা আপনাদের এখানের মধ্যে যারা পথে নামছেন, যারা বাড়ির মধ্যে থেকে যন্ত্রণা পাচ্ছেন, যারা টুকরো হচ্ছেন, রবীন্দ্রনাথ যে ভারত মুক্ত ভারতের কথা বলেছিলেন, আজকের রাষ্ট্র যেভাবে আমাদের শিক্ষানীতি, আমাদের সমস্ত নীতিকে যেভাবে এক্সিকিউট করে আজকে একটা হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা, সেখানে আপনাদের কি এই কথাগুলো সত্যি বলে মনে হচ্ছে না? আপনাদের কথা নয় এগুলো? রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা এইখানেই, বারবার বলছি, চেতনায়। আপনাদের রবীন্দ্রনাথ যখনই বাঙালি জাতি নড়ে ওঠে, যখনই বাঙালি জাতি টুকরো হয়ে যায়, যখনই বাঙালি জাতি কষ্ট পায়, যখনই বাঙালি জাতি অন্যায়ের প্রতিবাদ করে, রবীন্দ্রনাথ জেগে ওঠে। আরেকটা কথা আমি তখন সুমন যখন বলছিল চতুরঙ্গে দামিনী শচীশের কাছে যায়, দামিনী ওর নিজের সেক্সুয়ালিটির কথা বলে, দামিনীর সেই যৌনতার প্রয়োজনের কথা বলে, শচীশ আগে আসে না, তাকে প্রত্যাখ্যান করে। তো আজকের দিনে দাঁড়িয়ে এখনো অবধি নারী পুরুষের ভালোবাসা, ধরে নিচ্ছি ভালোবাসা, প্রেমের মধ্যে কোনো নারী যখন এগিয়ে আসে তাকে নানান রকম নাম দেওয়া হয়, তাকে বদনাম করা হয়, তাকে গায়ে, মানে খুব ছোট্ট করে যদি বলি, গায়ে পড়া বলা হয়। রবীন্দ্রনাথ যে নারী, যে মুক্ত নারী, যে নারীর কণ্ঠের কথা বলেছে, আজও সেটা আমরা সেই নারীকে দেখতে চাইছি, সেই নারীকে প্রতিষ্ঠিত করতে চাইছি। প্রতিদিন আমাদের গৃহের মধ্যে যে পাঁচিলগুলো আছে সেগুলো ভাঙছি রবীন্দ্রনাথের কথায়, রবীন্দ্রনাথের চেতনায়, মননে, আর বাইরের পাঁচিল তো ভাঙছি রাস্তায় নেমে। তো সেই শেষ করতে হবে। শেষ? ও আচ্ছা, এটাই আমার বলার ছিল যে রবীন্দ্রনাথ জনপ্রিয় কিনা সেটা বাজার বিচার করবে, সেটা সময় বিচার করবে, কিন্তু রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক সেটা ডেফিনেটলি আমরা নিজেরা প্রতিদিন যাপন করি, সেটা আমরা জানি আর যাপন করি, আরো 100 বছর প্রাসঙ্গিক থাকবেন। ধন্যবাদ চৈতি। তিলোত্তমা। রবীন্দ্রনাথের জনপ্রিয়তা নিয়ে তো সবাই একমত, আমিও একমত, আগেও বলেছি। রবীন্দ্রনাথের নামে অসংখ্য ভবন, অসংখ্য সংস্থা,
ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার একটা মূল প্রশ্ন আছে আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে যে বর্তমান সমাজ বলতে আমরা ঠিক কী বুঝি? আমরা কি বর্তমান শিক্ষিত মধ্যবিত্ত সমাজ বলছি, না মধ্যবিত্ত উচ্চবিত্ত মেশানো সমাজ বলছি? আমরা কি শুধু বাঙালি বলছি, নাকি আমরা সারা ভারতবর্ষ বলছি বা সারা বিশ্ব বলছি? প্রসঙ্গত সারা বিশ্বও এসেছে, ভারতবর্ষও এসেছে, এবং বাঙালি তো আসছেই, বাংলা ভাষাও এসছে, বাঙালিও এসেছে। কথা হচ্ছে যে এখন এমন একটা আন্তর্জাতিকতার মধ্যে আমাদের বসবাস করতে হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমেরিকা যদি কোনো একটা অর্থনৈতিক পদক্ষেপ নেয় বা নতুন একটা নীতি তৈরি করে, সেই নীতি এসে ভারতবর্ষের অর্থনীতিকে সঙ্গে সঙ্গে পরের দিনই কন্ট্রোল করে। আমরা একটা এমন জায়গায় পৌঁছেছি, যে একটা মুহূর্তের মধ্যে যে কোনো একটা খবর একটা ভাইরাল যদি করে দেওয়া যায়, তাহলে একেবারে সঙ্গে সঙ্গে দুটো পরস্পর বিরোধী ধর্মের মধ্যে অগ্নিসংযোগ হয়ে যেতে পারে। তো এই যে একটা অসম্ভব অসহিষ্ণু এবং সারা বিশ্বের মধ্যে একটা সাংঘাতিক প্রতিযোগী মানসিকতার যে যাপন, সেইখানে রবীন্দ্রনাথকে আমরা রাখবো কোথায়? যারা আজও পর্যন্ত শিক্ষার আলো পায়নি, যারা আজও পর্যন্ত দারিদ্র্য থেকে মুক্ত হয়নি, তারা রবীন্দ্রনাথের আদর্শকে কিভাবে জানবে, কিভাবে জানছে, কিভাবে তারা জীবনে এই তাকে প্রাসঙ্গিক করবে? আমাদের ভাবতে হবে সর্বৈবভাবে। শুধু আমি আপনি বুকে রবীন্দ্রনাথের গীতবিতান আঁকড়ে থেকে বাঁচতে পারি, কিন্তু সারা সমস্ত সমাজ পারে না। সেই কারণেই রবীন্দ্রনাথ ততদিন পর্যন্ত অত্যন্ত অপ্রাসঙ্গিক, যতক্ষণ পর্যন্ত না সমাজের মধ্যে শ্রেণী বৈষম্য দূর হচ্ছে, সমাজে শিক্ষার আলো সম্পূর্ণভাবে প্রবেশ করছে, মানুষের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রবীন্দ্রনাথকে আমি কখনোই সর্বৈবভাবে প্রাসঙ্গিক বলতে পারবো না। ধন্যবাদ, সময় শেষ। সঙ্গীতা। আমরা বাঙালিদের দেখি একটা ক্ষোভের জায়গা। প্রত্যেক বছর যখন একটা কেউ বুকার পায় কিংবা একবার নোবেল পায়, তখন বাঙালিদের মধ্যে একটা আলোচনা হয়, মানিকের তো নোবেল পাওয়া উচিত ছিল, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের তো নোবেল পাওয়া উচিত ছিল। এই একটা যে ক্ষোভ, আমার মনে হয় যে এই ক্ষোভটার মধ্যেই না আমাদের একটা ধরন, একটা চিন্তা প্রক্রিয়া আমাদের বোঝা যায় বাঙালিদের। আমরা কি পড়ছি, আমরা কি তৃপ্ত হচ্ছি? আমরা তো একটা প্রায় 25 কোটি মানুষ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছি। এই রাজ্যেই 8 কোটি, তারপরে ওখানে বাংলাদেশ, তারপরে সারা পৃথিবীতে আমরা কত শতাংশ, 1-2% যদি আমরা কোনো একজন লেখককে পড়ি, তাহলে আমি মনে করব যে সেই লেখক জীবিত আছেন, জনপ্রিয় আছেন এবং প্রাসঙ্গিক আছেন। এটা আমার একটা নিজস্ব একটা আমি কি তৃপ্ত হচ্ছি? আমার ভাষায় আমার লেখক আমার ভাষাকে রিপ্রেজেন্ট করছেন, আমার অতৃপ্তি কিসের? আমি পড়ছি কিনা? সেই জায়গা থেকে আমার মনে হয় যে এত বাঙালি এবং তার একটা বড় অংশ, মানে সেটা কত অংশ হবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় ঠিক এই টেকনিক্যালিটির দিক থেকেও রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক, জনপ্রিয় এবং জীবিত। আর রবীন্দ্রনাথের দুটো জিনিসের কথা আমি বলবো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গান আমার মনে হয় যে সমস্ত এই লারে লাপ্পা যত কিছু, এমনকি সাহস করে এটাও বলছি যে রাগ সঙ্গীত না শুনতে শুনতে না আপনি ভাববেন কোথাও গিয়ে যে আমি কোথায় পৌঁছতে পারছি না, আমাকে একটা কষ্ট হচ্ছে। যখন রবীন্দ্রনাথের গান তার মধ্যে আসে, যখন তার কথা এবং তার সুর, সেই নিবৃতচারী রবীন্দ্রনাথের গান হচ্ছে একদম একান্তভাবে নিজস্ব একটা ব্যক্তি মানুষের এমন একটা সম্পদ যে এই একমাত্র বাঙালি বুঝতে পারবে যে তার কাছে কি ভান্ডার আছে। এবং আমার মনে এইটুকুই যথেষ্ট। রবীন্দ্রনাথের গান নিয়ে যদি বাঙালি, বৃহৎ অংশের বাঙালি
রবীন্দ্রনাথের গানকে আঁকড়ে ধরে বাঁচেন, এবং আমার মনে হয় এর থেকে বড় প্রাসঙ্গিকতার আর কিছু নেই। সময় শেষ। আর আমি আর একটা ছোট্ট কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমি খুব সম্প্রতি ছবি আঁকছি, এবং আমি ভাবিনি আমি জল রং করবো, কারণ আমার অয়েল প্যাস্টেল ভালো লাগতো, কিন্তু আমি জল রঙে সরে গেছি। আমি একটা বিদেশি ইউনিভার্সিটিতেও, আর্ট কলেজেও একটা অনলাইন কোর্স করি, এবং জল রঙের কোর্স ওখান থেকে করি। আমাকে যে টেক্সট পড়তে হচ্ছিল, সেটা পড়তে পড়তে আমি হঠাৎ আবিষ্কার করলাম সালভাদর দালির অসম্ভব ভালো জল রং আছে, যেটা প্রায় আমি এত পছন্দ করতাম দালিকে, কিন্তু আমি কোনোদিনও সালভাদর দালির জল রং দেখিনি। সালভাদর দালিকে বাইবেলের ইলাস্ট্রেশন করতে বলা হয়েছিল, এবং সেটা উনি জল রঙে করেছিলেন। কি প্রোফাউন্ড, কি প্রচণ্ড এনার্জেটিক, কি প্রচণ্ড ক্ষমতা এবং শক্তি সেই জল রঙের মধ্যে। এবং সেটা দেখে আমার এটাই মনে হলো যে রবীন্দ্রনাথ যে ছবি এঁকে গেছেন, ওই অত পরে গিয়ে রবীন্দ্রনাথ প্রায় ২৫০০ ছবি এঁকে গেছেন, এবং কালিতে এঁকেছেন এবং জল রঙে এঁকেছেন, অসম্ভব শক্তিশালী। শুধু ছবির জগতেও এখনো রবীন্দ্রনাথ ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর। এটা কিন্তু মানে যারা ছবি নিয়ে যারা কাজ করেন পৃথিবী জুড়ে, তারা কিন্তু এটা স্বীকার করেছেন যে ভারতবর্ষে অন্যতম রিপ্রেজেন্টেটিভ ছবি আঁকিয়ে হিসেবে রবীন্দ্রনাথ। এবং আমি সেটা বুঝতে পারি যে সেখানেও কি পরিমাণ ক্ষমতাশালী সেই মানুষ, আমার কাছে সব রকম ভাবে প্রাসঙ্গিক। ধন্যবাদ। ধন্যবাদ সঙ্গীতা। অদিতি। অসীম দাশগুপ্ত একবার বলেছিলেন যে আমরা বাঙালিরা, আমাদের স্বভাব হচ্ছে আমরা আমাদের মনীষীদের নামগুলোকে খুব ভালোভাবে গ্রহণ করি, কিন্তু তাদের দর্শনকে নয়। তো সেটা আমরা বারবার দেখেছি রবীন্দ্রনাথের ক্ষেত্রে। রবীন্দ্রনাথের নাম যেটা জনপ্রিয় হয়েছে, যেটাকে আমি আগেরবার বললাম যে প্রোডাক্ট, সেই জায়গা থেকে নামটাকে আমরা বারবার গ্রহণ করেছি, কিন্তু যে দর্শন তিনি আমাদের শিখিয়ে গেছেন বিভিন্ন বইতে, উপন্যাসে, গানে, চলচ্চিত্র হয়েছে তারপরে, তার থেকে ছবিতে তিনি যা এঁকেছেন, যে জায়গা থেকে যে মননশীলতা থেকে তিনি ধরেছিলেন জিনিসগুলো, তার শিল্পচর্চাকে, তার শিল্পকর্মকে, সেগুলোকে কিন্তু আমরা গ্রহণ করতে পারিনি। সেই জন্যই আজকে আমরা রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক এই জায়গাটাতে এসে দাঁড়াচ্ছি, এই সিদ্ধান্ত নিচ্ছি। কারণ তার আরও একটা বড় কারণ, একটু আগে অপরপক্ষের বক্তা বলেছেন যে যারা ডিকনস্ট্রাকটিভ তারা রবীন্দ্রনাথকে গ্রহণ করতে পারেননি। মানে এখন তাহলে সমাজে কতজন কনস্ট্রাকটিভ মানুষ আছেন? কনস্ট্রাকটিভ মানুষ আছেন খুব বেশি হলে ১০০ জনের মধ্যে ৫ জন, তাও আমি বাড়িয়ে বললাম। তাহলে বাকি ৯৫ জনের কাছে রবীন্দ্রনাথ পৌঁছতে পারছেন না। তাহলে সেটা কি করে একজন প্রাসঙ্গিক তাকে ধরে নেওয়া হবে সামাজিক জায়গাগুলোতে? ফলে সেখানেও দেখা যাচ্ছে যে নিজেকে সংস্কৃতিবান, কালচার্ড এবং এলিট প্রমাণ করতে গেলে রবীন্দ্রনাথকে দরকার হচ্ছে। কিন্তু সেই রবীন্দ্রনাথ কিন্তু, যেমন তিলোত্তমাদি বললেন, যে ছড়িয়ে পড়তে পারছেন না। প্রতিটি সাধারণ মানুষ খুব সহজে সেই জায়গাটায় পৌঁছতে পারছেন না যে দর্শন, যে কথা রবীন্দ্রনাথ বলে গেছেন। এটুকুই আমার বলার। নমস্কার। অদিতি, ধন্যবাদ। সুমন। একটা বারবার কথা যেটা বাকি বিপক্ষের বক্তারা বলছেন যে হ্যাঁ রবীন্দ্রনাথের দর্শন, হ্যাঁ দর্শন। এখন যদি পৃথিবীর একটা, এরা সবাই শিক্ষিত মানুষ, ইতিহাসবেত্তা, ইতিহাস জানেন। দেবেশ রায় তার তিস্তাপারের বৃত্তান্তের উৎসর্গপত্র লিখেছিলেন, এই উপন্যাস যাদের জন্য লেখা, সে উপন্যাস তারা পড়বেন না। এটা বোধহয় সমস্ত সাহিত্যিকদেরই একটা যন্ত্রণার কথা। তিনি অন্তেবাসী মানুষদের নিয়ে লিখছেন, তো অন্তেবাসীরা তার লেখা পড়বে না। এটা তো সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়ে, শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়ে। তো লেখকের কিছু করার নেই। তার প্রাসঙ্গিকতা সমাজ কি করে গ্রহণ করছেন, তাকে কিভাবে ছড়িয়ে দিচ্ছেন। যে রবীন্দ্রনাথের যে গ্রামের কাজ, রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে যে কাজ, উনি যতটা পেরেছেন তার পরিসরের মধ্যে, সেই মাটি কিন্তু আজকে তিনি যেভাবে তার আর্কিটেকচার, স্থাপত্যর যে কল্পনা করেছেন, সেই স্থাপত্যের কল্পনা কিন্তু অন্তত একটা অঞ্চলে তো রয়েছে। এখন এই সামগ্রিকভাবে, যেমন ইটালিতে গিয়ে আমি যদি দান্তের কথা বলেন, সেই দান্তে কিন্তু আধুনিক প্রজন্মের মানুষ পড়েন। এটা এটা স্বাভাবিক। এটা তো সামাজিক অবক্ষয়ের ঘটনা।
এর সঙ্গে প্রাসঙ্গিকতাকে জুড়ে দিলে কিন্তু একটা বড় তত্ত্বের গোলমাল হয়ে যাচ্ছে। তার আমরা সমস্ত কিছুকেই ফেলে দিতে হয় অপ্রাসঙ্গিক বলে, সমস্ত বড় বড় সাহিত্যকেই ফেলে দিতে হয় অপ্রাসঙ্গিক বলে, কারণ তারা সবসময় সর্বস্তরে মানুষের কাছে পৌঁছয় না। হ্যাঁ, প্রান্তিক মানুষ, লেখাপড়া জানা মানুষ তো আরও আমাদের দেশে আরও তাহলে কি সাহিত্যকর্ম হবে না? নাকি আজকে ঢোঁড়াইচড়ির মানুষ আমাকে অস্বীকার করতে হবে, অপ্রাসঙ্গিক বলে ফেলে দেবো? নাকি দেবেশ রায় তিস্তাপারের বৃত্তান্ত অপ্রাসঙ্গিক বলে ফেলে দেবো? নাকি কোনো কাব্যগ্রন্থ অপ্রাসঙ্গিক বলে ফেলে দেবো? প্রাসঙ্গিকতার সঙ্গে সামাজিক রাজনীতির একটা বড় যোগাযোগ রয়েছে। সেইটাকে যদি আমরা না মনে করতে পারি, তাহলে একটা লেখককে আমরা কি করে, একটা কবিকে, এত বড় কবিকে অপ্রাসঙ্গিক বলে তাকে সরিয়ে রাখতে পারি? না, তিনি জনপ্রিয়, তিনি অপ্রাসঙ্গিক। এটা বোধহয় একটা তত্ত্বগতভাবে, যৌক্তিকতার দিক থেকে সম্পূর্ণ ভুল সামাজিক একটা তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে। কারণ এটা কখনো সম্ভব নয়। ভাষা, অর্থনীতি সমস্ত জিনিস যদি একটা জায়গায় সুসঙ্গত জায়গায় না আসে, তাহলে কখনোই তার প্রাসঙ্গিকতা সম্পূর্ণ রূপ পাবে না। এটা তো আমরা ইতিহাস পড়ে বুঝেছি, রাজনীতি পড়ে বুঝেছি, এবং আজকে যে সমস্ত মানুষ দার্শনিক বা রাজনীতিবিদ, তাদের কথাগুলোকে আজ মনে হচ্ছে প্রফেটিক, তারা অনেক দিন আগে দেখতে পেয়েছিলেন, তাদের কথা তো আমাদের আবার নতুন করে দীক্ষা করতে হচ্ছে, ভাবতে হচ্ছে। সেই সমাজ ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের বারবার আঙুল দেখাতে হচ্ছে, অঙ্গুলি নির্দেশ করতে হচ্ছে যে এগুলো আবার ফিরিয়ে আনুন, এগুলোকে আবার নতুন প্রজন্মের মধ্যে আনেন। এই ঘোষণাটাই তো আমাদের প্রাসঙ্গিকতা দেবে। কারণ তাকে সরিয়ে রেখে দিয়ে তাকে বলা হবে না রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক, তাহলে আমরা কি করবো? রবীন্দ্রনাথকে ছুঁড়ে ফেলে দেবো? রবীন্দ্রনাথরা পড়বো না? নাকি দান্তে পড়বো না? নাকি শেক্সপিয়ার পড়বো না? এটাই বলার। বাহ, শুভময়। রবীন্দ্রনাথের জনপ্রিয়তা হচ্ছে আমি যতটা দেখে বলেছি, আর রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা হচ্ছে সুমনবাবু যেটুকু নোটের দিকে তাকিয়েছেন, এটাই হচ্ছে পার্থক্য। তো যাই হোক, শেষ করি। খুব ছোটবেলায় দেখা চৈতী ঘোষাল মহাশয়া খুব বিখ্যাত হয়েছিলেন সেই অভিনয় করে। তার কিছুটা পড়বো, 2 মিনিট পেরিয়ে গেলেও। ডাকঘর। অমল বলছে, আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিলুম। মাধব দত্ত বলছে, সত্যি নাকি? কি রকম শুনি? অমল বলছে, তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুঁটুলি বাঁধা, তার বাঁহাতে একটা ঘটি, পুরনো একজোড়া নাগরা জুতো পরে সেই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলুম, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? আসলে আমার বিপক্ষের বক্তারা ঠিক যেভাবে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতাকে বারবার বাড়ানোর চেষ্টা করলেন, সেই প্রাসঙ্গিকতার দোহাই দিয়ে তারা হয়তো এরপর বলবেন, হ্যাঁ, 2 বাংলার মানুষের বাইরে কাজ খোঁজার সঙ্গে এটা মেলাতে হবে আজকের যে বর্তমান পরিস্থিতিতে। প্রাসঙ্গিকতার যে সংজ্ঞা, তাকে তারা সেভাবেই প্রায় সংজ্ঞায়িত করলেন। আসলে তাদের সংজ্ঞায় অন্তর্জালে রবীন্দ্রনাথ খুঁজলে দেখবেন তালগাছ পাবেন 16টি, ধর্ম 585, মদ 95, রাম 145, গরু 188, আমি 7650, আমিত্ব 6। বিপক্ষের অনেক বক্তা এত বেশি আমিত্বের মধ্যে ঢুকে গেলেন, যেখানে তাদের নিজের জীবনকে তারা কত ভালোভাবে রবীন্দ্রনাথকে চিনতে পেরেছেন তাই দিয়ে। কিন্তু তারাই তো পশ্চিমবঙ্গকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, যেখানে কবিতা বিতান, গীত বিতানের চেয়ে আজকে অনেক বেশি প্রাসঙ্গিক। নমস্কার। শুভময়, ওয়েল সেড। আমরা ডিবেটের যে একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছি, এবার আপনাদের মতামতের পালা। আমরা একটু আলো দিতে পারি অডিয়েন্সে? সত্যি কথা বলতে ইদানিং সময় এমন একটা সুন্দর, সিরিয়াস এবং রেলেভেন্ট ডিবেট অনেক দিন বাদে শুনলাম, এবং আপনাদের সঙ্গে সঙ্গে আমি যতটা শুনেছি তার সঙ্গে শিখেছি অনেক বেশি। তো অনেক রকম সময় ইজ ক্রুয়েল, টাইম ইজ এ ভেরি ক্রুয়েল এন্টিটি। তো দান্তের কথা হচ্ছিল, তো চিন্তা করে দেখুন, যে সময় দান্তে লিখছেন সেই সময় লিওনার্দো দা ভিঞ্চি ছবি আঁকছেন, সেই সময় মাইকেল অ্যাঞ্জেলো ফ্লোরেন্সের কোনো একটা কোনায় বসে তিনি ডেভিডের আর্কিটেকচার করছেন, এবং আজকে সেই ইটালিতে কথা হচ্ছে যে ওয়েদার তাদের রেনেসার দ্বিতীয় অংশে তাদের ক্ষতি হয়েছিল না লাভ হয়েছিল। এবং আমাদের থেকে খুব বেশি দূরে নয়, কিছুদিন আগেই একটা হাতুড়ি দিয়ে রবীন্দ্রনাথকে ভাঙা হয়েছে, এবং মুহূর্তে মুহূর্তে তর্জন গর্জন হচ্ছে যে আমার সোনার বাংলা নাকি আজকে একটা অপ্রাসঙ্গিক জাতীয় সঙ্গীত। টাইম ইজ ক্রুয়েল ইনডিড। তবে এত ভালো বক্তব্য, এবং সেই বক্তব্যগুলো যেমন জোরালো
তেমনই তার মধ্যে একটা সারাংশ এবং একটা বস্তুভাব ছিল। তো এবার আমার পালা শেষ, আপনাদের পালা শুরু। আপনারা আজকের এই বিতর্ক শুনে যারা মনে করছেন যে রবীন্দ্রনাথ যতটা জনপ্রিয় ততটা প্রাসঙ্গিক নন, অর্থাৎ আপনারা যারা এই মতের বিপক্ষে, যারা আজকে চৈতি, সুমন, সঙ্গীতা, শীর্ষাও বলেছিলেন, যারা এদের সঙ্গে সায় দিচ্ছেন তারা আপনাদের হাত তুলুন। বিপক্ষে, মতের বিপক্ষে যারা আপনারা মনে করছেন রবীন্দ্রনাথ আজও জনপ্রিয় এবং প্রাসঙ্গিক, হাত তুলুন। প্রাসঙ্গিক, আচ্ছা, আমার মনে হচ্ছে একটা মতামত পাওয়া গেছে। তবুও যারা আপনারা এদের সঙ্গে আজকে আমাদের তিলোত্তমার, শুভময়, সঞ্জয় এবং অদিতিদের সঙ্গে মনে করলেন যে হ্যাঁ রবীন্দ্রনাথ ভীষণই জনপ্রিয় কিন্তু প্রাসঙ্গিকতায় খানিকটা ঘাটতি দেখা যাচ্ছে, তারা দয়া করে হাত তুলুন। আজকের রবীন্দ্র ভারতী সোসাইটির এই সন্ধ্যায় আমরা একেবারে নিরঙ্কুশভাবে বলতে পারছি that the motion stands defeated. Thank you. আমার মনে হয় যারা পক্ষে বলেছেন তারা, যারা মনে মনে অন্য জিনিসটা বিশ্বাস করে অন্য দিকটা বলেছেন, তাদের জন্য একটা বড় হাততালি হওয়া উচিত, কারণ তাদের নিজেদের বিশ্বাসের বিপক্ষে বলতে হচ্ছে। তারা পক্ষে, মোশনের পক্ষে ছিলেন কিন্তু নিজের বিপক্ষে ছিলেন। আমরা দুদিন ধরে এই যে আন্তর্জাতিক সেমিনার করলাম এবং আপনারা যে প্রতিদিন সকালবেলা 10টা থেকে এই বিকেলবেলা 5টা পর্যন্ত রইলেন, এটাই তো এই যাই বিতর্ক হোক আর যাই হোক, এটা নিয়েই বিতর্ক হতে পারত যে এইগুলো শোনার আজকের দিনে দরকার আছে কিনা। এটা নিয়েও একটা বিতর্ক হতে পারে কোনোদিন, কেন এরা বসে থাকবেন, এনারা বলবেন কেন শুনবেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আজকে প্রত্যেকে যারা আছে, আমি শেষে বসছিলাম, জাস্টিস সৌমিত্র পাল, আমি শেষে বসছিলাম, কারণ আমরা দুজন পেছন থেকেই শুনছিলাম। আজকে এত ভালো লাগছিল, এত আনন্দ লাগছিল যে কোনো জিনিসের শেষটা যদি সুন্দর হয় তাহলে সবারই নিশ্চয়ই ভালো লাগে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি রবীন্দ্র ভারতী সোসাইটির পক্ষ থেকে। বক্তারাদের নাম আর আমি বলছি না, কারণ কুণালবাবু এতবার নাম বলেছেন আর আমার বলার দরকার নেই। প্রত্যেকেই আমরা আন্তরিকভাবে আপনাদের সোসাইটিতে আজকে পেয়েছি এবং আপনাদের ভবিষ্যতেও আসতে হবে। আজকে একরকমভাবে এসছেন, সেদিন অন্যভাবে আপনাদের নিয়ে আসবো। আমরা সকলে কবিগুরুর গাওয়াই সেই গান, আমরা ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত দিয়ে আজকে আমরা এই দুদিনের যে আন্তর্জাতিক সেমিনার হলো আমরা সেটা শেষ করব। আমি সৌমিত্রবাবুকে ডাকছি, সামনে আসুন প্লিজ। আমাদের সহ সভাপতি বিচারপতি সৌমিত্র পাল, উনি একদম শেষে বসছিলেন বলে পেছন থেকে ঠিক জিনিসটা শোনা যায়, তো ওনাকে একবার ডাকছি, একসঙ্গে আসুন, আমরা সকলে মিলে ন্যাশনাল অ্যানথেম করবো। কেউ একজন লিড দাও। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নাম